তো ইউনুস, দখলদার ইউনুস আসার পরেই তারা প্রথমে শাহদিন মালিক, উনাকে আমি চিনি, উনি ইংল্যান্ডে সোয়াসের থেকে করে গেছেন, বারেকলো করে গেছেন। না, শাহদিন মালিক। তো শাহদিন মালিককে প্রথমে এই দখলদার ইউনুস অনেক চেষ্টা করছে। এই যে তারা প্রথম তো বলছে সংবিধান বদলাই ফেলবে, লিখবে, রিরাইট করবে, হ্যান ত্যান। তো তারা তো সাংবিধানিক ভাবে তারা অবৈধ সরকার, তাদের কিন্তু বিচার হবে, তাদের প্রত্যেকের ফাঁসি হবে। যদিও আমি ফাঁসি বিরোধী মানুষ, আমি কোনো প্রাণহানি চাই না, আমি বিশ্বাস করি না। আমি একজন ফাঁসির আসামিকেও আমি মনে করি তারে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলের মধ্যে একটা সুযোগ থাকে তার রিহেবিলিট করার। তো এদেরকে ফাঁসি আসামিকে আর এইটা তো আর এই সুযোগ নাই। তো ফাঁসি না দিয়ে তারা যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন দিলে যেটা হয়, ধরো এই যে 24 আইসা অনেক যাবজ্জীবনে যারা 71-এর অপরাধী জানি ছেড়ে দিছে, বেরোয় চলে গেছে, ছেড়ে দিছে, রেজিম চেঞ্জ হইলে। তো এই জিনিসটা আমি তারপরেও প্রাণহানি করি না, বাট পরিস্থিতির উপরে করে। তো ওরা সেই শাহদিন মালিক ভাইকে ওরা চাইছিল, উনি এইটা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে নাই, তাদের সাথে এগ্রি করে নাই। উনি বলছে এটা সংবিধান পরিপন্থী, এইটা করবে না, করতে পারবে না। উনি আইন বিশেষজ্ঞ। আলী রিয়াজকেও আমি চিনি, এই দুই মানুষকে, শাহদিন মালিককেও চিনি। লন্ডন আমার ঘরে আড্ডা মারতেন, বসতেন। এখানে ঢাকা ইউনিভার্সিটির বিপি আখতারুজ্জামান, আখতার ভাই থাকতেন, জাসদের কিছু সিরাজুল আলম খান আড্ডা মারতেন। বড় কিছু ভাইয়ের কারণে এদের তাদের পরিচিত, তারা আড্ডা মারতেন, আমি ছোট। তো শাহদিন মালিককেও আমি পার্সোনালি চিনি, আলী রিয়াজকেও আমি পার্সোনালি চিনি। এই যে নজরুল ইসলাম, সে এখন আসিফ নজরুল, তার নাম কিন্তু নজরুল ইসলাম। এই নজরুল ইসলামকেও আমি ভেরি স্যাড টু সে, তারেও আমি লন্ডন থেকেই চিনি। লন্ডনে যখন সে পিএইচডি করতে আসে 2 নম্বরই করে শহীদ জননী জাহানারা ইমামের সাথে, এই কমনওয়েলথ নিয়ে, স্কলারশিপ নিয়ে। তো শাহদিন মালিক সে প্রথম থেকেই 2 নম্বর, হ্যাঁ, আগের থেকেই সে 2 নম্বর। এইটা তার কাজই। হায় আল্লাহ খালেদ, আমি কি বলবো, একটা মান ইজ্জতহীন মানুষ হইল, এই যে বেরুদণ্ডহীন মানুষ হলো আসিফ নজরুল ইসলাম, তার আমি রাখি নজরুল। তো শাহদিন মালিক ভাইকে খুব চেষ্টা করছে এই সংবিধান রিরাইট, তারা আইনই জানে না, রিরাইট হয় না। আর তারা তো সাংবিধানিক, তাদের কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, তারা কেয়ারটেকার গভর্নমেন্ট না, তারা দখলদার, তো পারে না। তো শাহদিন মালিক থাকেন নাই। এরপরে এই আলী রিয়াজ বিবিসিতে ছিলেন, ওই সময় থেকেই চিনতাম। তারপরে উনি ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন চলে যান, লন্ডন থেকে। খুব ক্লোজলি আমি চিনি, রিয়াজ ভাই ডাকতাম। উনাকে আমার মনে হইতো সুস্থ মাথার মানুষ, এই স্বাধীন মালিকের মতো, স্বাধীন ভাইয়ের মতো। স্বাধীন ভাই এখনো সুস্থ আছেন। এই আলী রিয়াজকে মনে করতাম সুস্থ মাথার মানুষ, এই আলী রিয়াজ এখন অসুস্থ মাথার মানুষ। যে কাজটা উনি করলেন, এই তারা সংবিধান চেঞ্জ করতে পারে নাই, যেটা দুঃস্বপ্ন দেখেছিল তারা, দুঃস্বপ্ন না, এটা অতি হাস্যকর স্বপ্ন দেখছিল। ওইটা তারা জুলাই সনদের নামে, যেটাকে আমি জুলাই চটি, এটা জুলাই সনদ তথাকথিত। আর এই তথাকথিত জুলাই চটি হচ্ছে 71 পরিপন্থী। আর 71 পরিপন্থী যে কোনো কিছুই হচ্ছে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ পরিপন্থী, সিম্পল এজ দ্যাট। তো এই আলী রিয়াজ, যার রিয়াজ ভাই বড় করে ডাকতাম, একটা সম্পর্ক ছিল। এখন আমি ঘৃণা করি এই লোকটারে। জীবনে যদি কোনোদিন পাই, আমি তো শান্তিপ্রিয়, কোনো কিছু ও সামনে পড়তে চাই না, কথা বলবো না, যদি পড়ে যাই আর কিছু বলবো না, মনে মনে গালি দেব, জোরে গালি দেব না, কিন্তু কোনো কথা বলবো না এই লোকটা। আর নজরুল ইসলাম আসিফ, এই নজরুলের গল্পটা বলো না। এই নজরুলের গল্পটা হচ্ছে, সে একদম বাস্তব ঘটনা না, একদম বাস্তব। সে ইংল্যান্ডে যে আসলো, প্রথমেই সে রিক্রুটেড হইছে, তার যে উস্তাদ শাহরিয়ার কবির, তারা ক্ষমতা দখল করার পরেই শাহরিয়ার কবিরকে কিন্তু তারা ভিতরে ঢুকিয়ে ফেলেছে। এই নজরুলের উস্তাদ কিন্তু এই শাহরিয়ার কবিরের মাধ্যমে সে বিচিত্রায় ঢুকে। বিচিত্রা নামে আমাদের যে সাপ্তাহিক ছিল, একটা ম্যাগাজিন ছিল, শাহাদাত চৌধুরীর সম্পাদনা, তো এটা সাহিত্য ম্যাগাজিন। এইটা অনেক ভালো একটা সাহিত্য ম্যাগাজিন ছিল, এখন আর নাই। তো ওইটাতে সে ঢুকে, শাহরিয়ার কবির আর শাহাদাত চৌধুরী কিন্তু আত্মীয়। শাহাদাত চৌধুরীর বোনকে শাহরিয়ার কবির বিয়ে করেছেন, সমন্ধি। আর উনিও তো সাংবাদিক, লেখক, তো বিচিত্রায় কাজ করেন। শামীম আজাদ, কবি শামীম আজাদ ও বিচিত্রায় কাজ করতেন। উনি ফ্যাশন ডিজাইনিং এর উপরে করতেন, লেখালেখি করতেন, লেখক, কবি। তো ওই শাহরিয়ার কবিরের মাধ্যমে সেই ঢুকছে বিচিত্রায়।
ওইভাবে তার লেখালেখি, তার টুকটাক প্রদায়ক যেটারে বলে রিপোর্টার, সাংবাদিক বলবো না, ওইটা শুরু। এইখান থেকে 93-তে যখন গণ আদালত করলেন যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে, শহীদ জননী জাহানারা ইমাম, আমাদের বেগম সুফিয়া কামাল, এই ধরনের মানুষই আর নাই আমাদের দেশে এখন। তো শহীদ জননী গণ আদালত করার পরে আসিফ নজরুল এই শাহরিয়ার কবিরই আনলেন, সেও অতি উৎসাহী। হায় আল্লাহ খালেদ, যদি সময় পেতাম রাত দিন 24 ঘন্টা কাজ করতাম মানুষের হৃদয় জয় করার জন্য। ওই যে ভণ্ডামি একটা ভাতাবাজি একটা কথা বলে না, সে সব সময় এগুলা করে, ওই সময়টা করছে, অতি উৎসাহ দেখাইছে। এই শাহরিয়ার কবির মাধ্যমে যুদ্ধ অপরাধীদের গণ আদালত যেটা করা হয়েছে তারে নেওয়া হয়েছে। তো শহীদ জননী এর মধ্যে করছেন কি, তারে মেইন রেখে যে ইয়াং অতি উৎসাহী হায় আল্লাহ খালেদ, তখন কইছে হায় আল্লাহ জননী, হায় আল্লাহ শহীদ জননী, যদি কিছু করতে পারি দেশের জন্য। ভণ্ডামি করছে, তারে বিশ্বাস করছেন। এই ইয়েতে গণ আদালতে তারে দেয়া হয়েছে আসিফ নজরুল, সাথে আরো 2 জনকে দিয়ে একটা দায়িত্ব দেয়া হয়েছিল যে 8 জন মেইন যুদ্ধ অপরাধীদের নথিপত্র তথ্য সংগ্রহ করা। এই দায়িত্বটা আসিফ নজরুল সহ আরো 2 জনকে দেয়া হয়। এই 3 জনের টিমের মধ্যে সে হচ্ছে আসিফ নজরুল, হচ্ছে তো সে নজরুল ইসলাম, আসিফ নজরুল না, সে লিডার। সে করছে কি, কত বড় হারামি, মানে মির্জাফরের বংশধর হচ্ছে সে। সেই তথ্য সংগ্রহ করে সে তখন খালেদা জিয়া হচ্ছেন, ম্যাডাম হচ্ছেন প্রাইম মিনিস্টার, বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ হচ্ছে বিরোধী দল। শেখ হাসিনা তখন ইয়ে করছেন, ওই যে ইয়ে প্রকাশ করছেন, ইয়ে কি বলে যে মত ইয়ে করা, সহমত প্রকাশ করে সাথে গণ আদালতের সাথে উনি অনশনে, মিটিং মিছিলে সবকিছুতেই ইয়েতে আছেন ম্যাডাম প্রাইম মিনিস্টার। এই নজরুল ইসলাম, আসিফ নজরুল এখন যার নাম, সে করছে কি, শহীদ জননীর সাথে এই ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে সরাসরি মির্জাফরি করছে, মুনাফুকি করছে। ওই তথ্যগুলা সংগ্রহ যেগুলা করছে প্রধান 8 জন যুদ্ধ অপরাধীদের, এইগুলা সে বিএনপির কাছে, তখন জামাত কিন্তু ওই বিএনপির সাথে একটা আতাত আছে, বিএনপি পাওয়ারে তখন জামাত থেকে মনে হয় নিজামী আর আরেকজন ছিল কি যেন সমাজ কল্যাণ মন্ত্রী হয়েছিল, মুজাহিদ, হ্যাঁ, 2 জন মন্ত্রীও, তাদের কোয়ালিশন জামাত আর বিএনপি। এই হারামি মির্জাফর মুনাফিক ইয়ে করছে কি, আসিফ নজরুল, সে এই যে তথ্য সংগ্রহ করছে ওইটা সে দিয়ে দিছে বিএনপির কাছে। বিএনপি তখন বিএনপি জামাত এক, যেটা বলছি তাদের কোয়ালিশন, তারা একসাথে আছে। এমনি মন্ত্রী হইতে পারতো না, বিএনপির থেকে তাদেরকে 2 জন মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, মুজাহিদরে সমাজ কল্যাণ মন্ত্রী আর নিজামিরে কি যেন কি মন্ত্রী, 2টা মন্ত্রিত্ব তাদের আছে। এই আসিফ নজরুল এই তথ্যগুলা পাচার করে দেয়, ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে বেইমানি করে পাচার করে দিয়ে, এর বিনিময়ে সে কমনওয়েলথ স্কলারশিপ সে বিক্রি করে দেয়, তথ্য বিক্রি করে সে কিনে, এটা মুনাফিকি করে কিনে কমনওয়েলথ স্কলারশিপ, ওইটা নিয়ে সে এই যে ইংল্যান্ডে আসে পিএইচডি করতে। ওই সময় তার প্রথম থেকেই, আসার পরের থেকেই তারে আমি চিনি। আর এসে প্রায় প্রথম তার সাথে আমার দেখা এখনো মনে আছে, ওই শামীম আজাদ, কবি শামীম আজাদ থাকতেন এসেক্স, মানে গ্যানসিলে একটা জায়গায়, পার্থ রোডে, ওইখানে আমাদের শ্রদ্ধেয় গাফফার চৌধুরী, গাফফার ভাইও ছিলেন। কি একটা মিটিং হচ্ছিল, শামীম আজাদের বাসায় গেছি, যাওয়ার পরে শামীম আজাদই পরিচয় করিয়ে দিয়েছিলেন যে স্বাধীন পরিচয় করাই দেই, হচ্ছে আসিফ নজরুল, আমাদের ছোট ভাই, আমাদের কলিগ, সে বিচিত্রায় লেখালেখি করত, বিচিত্রায় কাজ করত। এই আসিফ নজরুলকে প্রথম চিনি, কথাও হয়। তখন শুনলাম সে পিএইচডি করতে আসছে, কি গ্রামীণ আইনের নাকি একটা ইয়ে, এই ধরনের ইয়ের উপরে সে পিএইচডি করতে আসছে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে। তারপরে তো শুনলাম যে এই স্কলারশিপ পাওয়ার পেছনে এটা কিভাবে সে পাইছে, দালালি করে, এগুলা সব খোলাসা হলো, জানলাম। সরাসরি শহীদ জননী জাহানারা ইমামের সাথে বেইমানি করে, এই তথ্যগুলা পাচার করে, বিক্রি করে সে স্কলারশিপ নিয়ে এখানে চলে আসে। যদি এরকম তথ্য পাচার করে, এখন উনি হচ্ছেন দেশের একটা বিশিষ্ট দায়িত্ব, এর মানে দেশের অনেক তথ্য সে বিদেশের অনেক জায়গায় সে পাচার করে ফেলতেছে, ইজন্ট ইট? সে কেন, তার যে উস্তাদ, এখন যে তার যে বড় উপদেষ্টা,
যে ডক্টর ইউনুস হিলারি ক্লিন্টনের ইলেকশন ক্যাম্পেইনে সে 200 কোটি ডলার ক্যাম্পেইনে দিছে, খরচ করছে। এটা তার টাকা না, তার বাপের টাকা না। এইটা বাংলাদেশ না 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 2 কোটি ডলার, 200 না 2 কোটি ডলার। বাংলাদেশি 2 কোটি মানে 2 লক্ষ 200 লক্ষ, ইয়ে হয় না 100,000-এর 1 লাখ, তারপরে 100 লাখে হয় 1 কোটি। 200 কোটি ডলার, ঠিক আছে 200 কোটি। হ্যাঁ না 200 কোটি না, এখানে একটু 2 কোটি ডলার সে হিলারিকে 1 কোটি একবার দিছে ইসরায়েলের কি একটা ইয়েতে, তখন 100 কোটি, তখন তারে কি একটা পুরস্কৃত করে ইসরায়েল, তেল আবিব। ওইটা আবার বাংলাদেশে প্রচার করছে কি ডক্টর ইউনুস। এখন ইসরায়েল আমাদের পাসপোর্টে লেখা থাকতো কি, বাংলাদেশি পাসপোর্টে লেখা থাকতো দুইটা তাইওয়ান আর ইসরায়েলের কথা লেখা থাকতো। এই 2 দেশ ছাড়া যে কোনো দেশে এই পাসপোর্ট নিয়ে ভ্রমণ করা যাবে, এই 2 দেশ ব্যতীত, এইভাবে এক্সেপ্ট ইসরায়েল এন্ড তাইওয়ান। পরে তাইওয়ান উঠে ইসরায়েল মনে হয় এখনো আছে না, ইউনুস সরাই ফেলছে। ইউনুস তো সরাই ফেলার কথা, আছে কিনা জানি না বাংলাদেশি পাসপোর্টে। সে ইসরায়েলকেও দিছে, একটা পুরস্কার পাইছে, ওখান থেকে অ্যাওয়ার্ড পাইছে। ওইটারে আবার বাংলাদেশে প্রচার করছে ইউনুস, এইটা জাতিসংঘ তাকে দিয়েছে। মানে এইটা ইয়ে করে নাই। তো এই যে ইসরায়েলকে টাকা দেয়া, অনুদান দেয়া, হিলারি ক্লিন্টনকে 2 কোটি ডলার দেয়া, এটা বাংলাদেশের টাকা, বাংলাদেশের মানুষের রক্ত চুষা। গ্রামীণ ব্যাংকে আমার পরিচিত, আমি নাম নিচ্ছি না, আমাদের অভিনয় শিল্পীও আছেন, কাজ করতেন, এরা জানেন গ্রামীণ ব্যাংকের থেকে একজন গ্রামের মানুষ, একজন মহিলা হয়তো 1200 টাকা নিছে, 3 মাস পরে ওর বাড়ির টিনের চালা খুলে নিয়ে আসছে, ওর হাড়ি পাতিল নিয়ে আসছে, গরুর ঘাবি নিয়ে আসছে, এই নিয়ে মানুষকে পথে বসাইছে। মানুষের কাজ হইছে কোনটা আমি বলতে পারি, আমি প্রাউডলি আবার বলতে পারি সিলেটি হিসাবে, আমার সিলেটের মানুষ স্যার ফজলে আবেদ, যিনি ব্র্যাক করেছিলেন। এই ব্র্যাকের হচ্ছে আড়ং, ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাকের অনেক কিছু। উনি অ্যাকাউন্টেন্ট ছিলেন এই দেশে, ইংল্যান্ডে। মাত্র 10,000 পাউন্ড উনার বউ আর উনার অ্যাসেট নিয়ে উনি আর এখানে থাকেন নাই, উনি বাংলাদেশে চলে যান। এই ফজলে আবেদ ব্রিটিশ ছাড়া, এই রবীন্দ্রনাথকে দেয়া হয়েছিল রয়্যাল ফ্যামিলি, ওই যে নাইটহুড, উনি নেন নাই তখন, ওই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে। অনেক জামাতিরা, অনেক উগ্র ধর্মান্ধরা, মৌলবাদীরা বলে উনি ব্রিটিশের দালাল রবীন্দ্রনাথকে। এই নাইটহুড উনি প্রত্যাখ্যান করেছিলেন রবীন্দ্রনাথ। এই ব্রিটিশ বিরোধী তারা যে অত্যাচার, জালিয়ানওয়ালাবাগ একটা পাঞ্জাবে হয়েছিল, মানুষ মেরে, অনেক কারণে উনি এটা নেন নাই, প্রত্যাখ্যান করছেন। স্যার ফজলে আবেদ, স্যার কেন আমরা ডাকি, ব্রিটিশ ব্রিটিশ এম্পায়ার, সাম্রাজ্য যাদেরকে নাইটহুড দেয় তাদেরকে ওই দিন থেকে স্যার, আর তারা ব্রিটিশের বাইরে দেয় না। অরিজিনাল ব্রিটিশ মানে আমি ব্রিটিশ সিটিজেন, আমাকে দেবে না, ওবি দেবে, এমবি দেবে, মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার, মেম্বার অফ ব্রিটিশ এইগুলা দেবে, কিন্তু নাইটহুড দেয় না। নাইটহুড বাইরে যে কয়েকজনকে দিয়েছিল, একজন রবীন্দ্রনাথ ঠাকুর, উনি নেন নাই, প্রত্যাখ্যান করেন। সেকেন্ড বাঙালি হিসেবে, বাংলাদেশের একমাত্র বাঙালি ফজলে আবেদ। ফজলে আবেদ কেন স্যার, উনি প্রফেসরের জন্য স্যার না, শিক্ষকের জন্য স্যার না, উনাকে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এই নাইটহুডটা দিয়েছিলেন, এই উনার কর্মকাণ্ডে। এই ব্র্যাক কিন্তু মানুষের, যদিও আমি আরঙ্গের অনেক শুনেছি, কিন্তু মানুষের কর্মসংস্থান। ব্র্যাক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনারা যারা লেখাপড়া করেন, যারা করছেন, ব্র্যাক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে যথেষ্ট ভালো। ব্র্যাকের যত অঙ্গ প্রতিষ্ঠান আছে সবগুলোই ভালো। এই ব্র্যাক মানুষের জন্য কাজ করছে। এই ব্র্যাকের স্যার ফজলে আবেদ বাংলাদেশের মানুষের টাকা নিয়ে বিদেশে পাচারও করেন নাই, প্যারিসে প্রাসাদও করেন নাই, উনি বরং ইংল্যান্ড, লন্ডন থেকে চলে গেছেন। আর ইউনুস নিউ ইয়র্কে প্রাসাদ গড়ছে, টাকা পাচার করছে, বাংলাদেশের টাকা চুষে নিয়ে, রক্ত চুষা, সুদের টাকা, প্যারিসে তার প্রাসাদ আছে। আর ফজলে আবেদ দেখেন ফিরে গেছে, ইতালিতে অনেক ব্যবসা আছে। হ্যাঁ, ফজলে আবেদ ফিরে গেছেন। হয়েছে স্বাধীন, তো কি বলে আসিফ নজরুলের গল্পটা শেষ করাটা শেষ হয় নাই না, শেষ তো
ওইটুক খালি প্রমাণ, তারপর তার সাথে যা যা ঘটেছে সেগুলো আর বললাম না। আমার মনে হয় আসিফ নজরুল এই কারণেই নিজের নিরপেক্ষ বলা, কারণ সে তো সব দলেই হাই আল্লাহ খালেদের মধ্যে ছিল, তাই না? মীর জাফর মুনাফেকরা কোনো পক্ষই নাই, তো নিরপেক্ষ আবার কি? আর নিরপেক্ষতা বলে আমি একটা কথা বললাম তো, যে এখন যদি স্বাধীনতার পক্ষের আর স্বাধীনতার বিপক্ষের মানুষ নিয়ে যদি আমি রাজনীতি করি, আমি একটা কথা বলি, আমাকে একটা পক্ষ নিতে হবে, তা না হলে আমি হয়ে যাব সুবিধাবাদী। নিরপেক্ষতা নিউট্রাল হওয়া মানে আমি সুবিধাবাদী ক্ষেত্র বিশেষে। এই ক্ষেত্রে যদি আমি নিরপেক্ষ হই, তার মানে আমি সুবিধাবাদী। ছাত্ররা এদেরকে বসাইলো, এদেরকে আনলো, ছাত্ররা বসায় নাই, ছাত্রদের দিয়ে এরা দল বানাইলো, তাহলে এরা কিভাবে ইয়া হয়, কিভাবে যে এদের আওতায়, মানে তত্ত্বাবধায়ক নাকি দরকার নাই, এদের আওতায় কিভাবে ইয়া হয়, নিরপেক্ষ নির্বাচন কিভাবে হয়? কিসের? এই যে এখন নাকি নির্বাচন, প্রথম কথাই বলরা ছাত্ররা বসাইছে। ছাত্ররা কিসের থেকে বসাইছে? এইটা হচ্ছে জুলাই সন্ত্রাস। ইউনুস নিজে ক্লিন্টন ফাউন্ডেশনে আমেরিকায় গিয়ে বলল, এই যে সান্ডা মাহফুজকে নিয়ে, যে ইট ওয়াজন্ট দ্যাট ইজি, এটা এত সহজ ছিল না। এই যে জুলাই তথাকথিত তাদের কথায় যে জুলাই আন্দোলন, ছাত্র জনতা, ছাত্রও ছিল না, জনতাও ছিল না, সে বলছে এইটা এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল, বাট মেটিকুলাস। মেটিকুলাসের বাংলাটা কি? নিখুঁত প্ল্যান। এইটা আজকের প্ল্যান না, এটা করে তারা ঘটিয়েছে। সে নিজেই বলছে এটা মেটিকুলাস প্ল্যান। আরো বেশি আওয়ামী লীগ পাওয়ারে আসার পরের থেকে যে এইটা প্ল্যান চলছে, প্যারিসের থেকে, নিউ ইয়র্ক থেকে, আরো 1-2 বছর আগে হাসিনা পতনের মানে অনেক কি ছিল, মানে পারে নাই 2024-এ আইসা পড়ছে, তারা সাকসেসফুল হয়েছে, তারা করছে। তো ইউনুস যেখানে নিজে বলছে ইট ওয়াজ এ মেটিকুলাস প্ল্যান, ইট ওয়াজন্ট দ্যাট ইজি, এত সহজ ছিল না। মেটিকুলাস প্ল্যান, তারা নিখুঁত পরিকল্পনা করে প্ল্যান করে এই ঘটনাটা হাসিনা প্রথম ঘটিয়েছে। এই ছাত্র জনতা নামে তারা জুলাই সন্ত্রাস করেছে, করে তারা দেশ দখল করেছে। তো তারা প্রত্যেকে হচ্ছে ক্রিমিনাল, তারা দখলদার, তারা পাকিস্তানের থেকেও, রাজাকার থেকেও এই যে কি অভ্যন্তরীণ, আমি বলি গর্ভবতী সরকার, আর তারা বলে অভ্যন্তরীণ সরকার। তারা যে বলতেছে ইলেকশন, তাদের কি কোনো ক্ষমতায় নাই ইলেকশন দেওয়ার। স্বাধীন একটা জনপ্রিয় আরেকটা ইয়ে আছে যে ডাস্টবিন শফিক, সে কি মন্তব্য করছে জানো? এই সময়, মানে এরকম একটা বিপদের সময় যারা ক্ষমতা দখল করে দেশের দায়িত্ব নিয়েছে, এদের নাম নাকি স্বর্ণাক্ষরে লিখে রাখতে হবে। ডাস্টবিন শফিক বলেছে। হ্যাঁ, ওই যে কামারের দোকানে ইয়ে দেয়া হয়েছে, অলরেডি স্বর্ণ পাঠানো হয়েছে কামারের দোকানে, তাদের নাম লেখা হচ্ছে। তাদের নাম ঢাকা শহরে প্রত্যেকের নামে, ঢাকা শহরের বিশেষ বিশেষ মোড়ে ওই যে পাবলিক টয়লেট আর ডাস্টবিন রাখা হবে। আমি বলে দিচ্ছি, কারণ এরা এই যে 18 কোটি মানুষ, সাধারণ মানুষ কিন্তু অলরেডি বুঝে গেছে। একজন রিক্সাওয়ালাও কিন্তু এখন প্রতিবাদ করছে, কিন্তু মুখ খুলতে পারতেছে না। মামলা, হামলা, তারপরে খুন, নানান ভাবে ইয়ে করে লোকজন বুঝে গেছে তাদেরকে যে ধোঁকা দেওয়া হয়েছে, সাধারণ মানুষই বেশি ইয়ে করতেছে। এটা হাসিনার পক্ষে না, আওয়ামী লীগের পক্ষে না, যে দেশটারে তো ওরা লুটে পুটে দেশটারে নষ্ট করে দিচ্ছে। এই যে দেশের যে উন্নয়ন, এইটা যদি কেউ অন্ধ থাকে তাইলে ও স্বীকার করবে, যদি বেইমান হয়। হ্যাঁ, টাকা পাচার হয়েছে, আমাদের দেশে দুর্নীতিবাজ ভরা। এইটা আমি বলবো না যে আওয়ামী লীগের সময় টাকা পাচার হয় নাই। বেনেজেরই তো কত টাকা, তারপরে ওই যে দুদকে ইয়ে ছিল, তারপরে ওই যে ছাগল মতিউর, তারপরে ওই যে শেখ হাসিনা নিজেই বলছেন ওনার পিয়ন 400 কোটি মেরে চলে গেছে। এইটা এই বাংলাদেশেরই মানুষ। আপনি আমি যদি বুকে হাত দিয়ে চিন্তা করি, আপনার ফ্যামিলিতেও দুর্নীতিবাজ আছে, আপনার ফ্যামিলিতেও 4 জন যদি চাচা থাকে চাকরি করে, দেখবেন 1 জন 2 জন চাচা ঘুষ খায়। এই যে শিক্ষক, সৎ শিক্ষক আগে যেভাবে ছিলেন এখন নাই। তো দুর্নীতি তো আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে, এটা তো বাংলাদেশের বাইরের না। তো আওয়ামী লীগের দুর্নীতিবাজ নাই, বিএনপিতে নাই, আমি জামাতের নাম দেব না, এরা বাংলাদেশ চায় নাই, এরা বাংলাদেশ, তাদের কোনো অধিকারই নাই বাংলাদেশে থাকার। আর এখন ওই তারা ক্ষমতা দখল করে আছে ইউনুসের মাধ্যমে, মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে। তো দুর্নীতিবাজ তো আমাদের ঘরে ঘরে, এটা তো বাইরে না। এই জন্য আমি বলবো না এটা শুধু আওয়ামী লীগের আর বিএনপির আর জাসদের আর বাসদের আর জাতীয় পার্টির। দুর্নীতি প্রত্যেক পার্টিতে আছে, বাঙালি তো, বাংলাদেশের মানুষ তো এটা করবেই, এটা থাকবে।
যে উন্নয়নটা হয়েছে বাংলাদেশের, রাস্তাঘাট, এই যে ফ্লাইওভার, দিনের মেট্রো রেল, যে রাতের ঢাকা সিটির উপরে যদি পাখির চোখে ঢাকা সিটি দেখা হয়, কনফিউজড হয়ে যায় এটা ব্যাংকক না মালয়েশিয়া। আমি তো ওইটা বলতেছি না রাজনীতিবিদরা যে কেউ আমেরিকা বানাই ফেলতেছে, কেউ সিঙ্গাপুর বানাই ফেলতেছে, এইটা বলতেছি না। রাতের ঢাকা আর যে এই যে হাইওয়ে যেগুলা, এইগুলা দেখলে মনে হয় ইউরোপিয়ান কোন দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়ার থেকে উন্নত, ভারত থেকে উন্নত মনে হয়। আর পাকিস্তান তো একদম ধ্বংস, তাদের অর্থনৈতিক ধ্বংস, একটা দেউলিয়া দেশ অনেক আগের থেকেই। আমরা যে কি বাঁচা পাচ্ছি, বঙ্গবন্ধুর এই জন্য হাজার স্যালিউট। যে আমি মনে প্রাণে একটা কথা বলি, এটা আমি বিশ্বাস করি যে আমার নেতা হচ্ছেন আসল নেতা, মহাভারতের নেতা, গান্ধীরও বড়। গান্ধী তো বাবুজি হয়ে গেছেন। ভারতের স্বাধীনতার আমি বলবো জনক বলবো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বসু। উনার নাম এখন নাই, উনি সবকিছু করেছেন। উনি দেশ ভাগ হোক এটা চান নাই। জিন্না দালালি করতেছে, জিন্না আর নেহরু, এদিকে নেহরু হয়ে যাবে প্রধানমন্ত্রী, জিন্না হতে পারবে না, এইটা সে বুঝে গেছে। তখনই তারা এক ছিল, তখনই ওই চাল শুরু করছে। ব্রিটিশ সবসময় একটা ব্রিজ না, ব্রিজ তো ভালো জিনিস, তারা দ্বিপক্ষীয় একটা করে, ওই যে বিরোধ করে রাখে, দুই দিকে তাল দেয়, দুই দিকে করে। এই ব্রিটিশ করলো কি, মধ্যস্থতা করে, দ্বিপক্ষীয় না, আর একটা শব্দ আছে খুব সুন্দর, ওই যে ভাঙন, যেটা ভাঙে, এই জিন্নারে দিয়ে দাঁড় করাই দিল না। তাইলে দেখলো সে যখন ব্রিটিশ 47-এ স্বাধীনতা দিয়ে চলে আসবে, তখন তো আমরা ইন্ডিয়া, সবই ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া তো এক দেশ আমরা 47-এর আগে, বেশি দিন না। এই জিন্না যখন দেখলো নেহরু হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট ভারতের, মহাভারতের প্রাইম মিনিস্টার, সে পারবে না, দৌড়ে পিছে, তখন সে দালালি করলো ব্রিটিশদের। সে বলল মুসলমানদের জন্য আলাদা একটা দেশ আমার লাগবে। এই নামকরণ করা হইল, পাকিস্তান বলে কোনো জাতীয় নাই, কোনো দেশও ছিল না, এটা নাম করা হইল পাকিস্তান, মুসলমানের দেশ। দেশভাগের সময় এই ইস্ট বেঙ্গল হয়ে গেল ইস্ট পাকিস্তান। সব বেশিরভাগ হিন্দুরা ওরা দাঙ্গা শুরু করলো। দাঙ্গা এটা তৈরি করা দাঙ্গা, মুসলমান হিন্দু মানে ধর্ম ভিত্তিক দাঙ্গা শুরু হইল। এই পারের মানুষ ওই পারে গেল হিন্দু, ওই পারের অনেক মুসলমান আসলো এই পারে। ওই পাকিস্তান ও ইন্ডিয়া দুই জায়গায় হয়েছে। এই জিন্না দালালি করে সে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, সে কিন্তু গুজরাটের মানুষ, সে উর্দু কোথাও কইতো না, উর্দু জানতো না। সে ইংলিশ আর হিন্দি জানতো, ইংলিশ আর গুজরাটি জানতো সে জিন্না, সে অরিজিনালি গুজরাটের মানুষ। ইস্ট বেঙ্গল হয়ে গেল ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তান হওয়ার কারণে আমরা একটা জিনিস হয়েছে, বাংলাদেশ হইতে পারছি। এটা সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু, সমরেশ মজুমদার, আমার সৌভাগ্য হয়েছে হুমায়ুন আহমেদের কারণে ওনাদের সাথে পরিচয় হওয়া, আড্ডা মারা, সান্নিধ্যে বসা। সুনীলদা অকপটে বলতেন যে বাংলা চর্চার আসল কেন্দ্র, মেইন কেন্দ্র কলকাতা না, ঢাকা। কারণ বাংলাদেশ তো স্বাধীন সার্বভৌম দেশ। ঢাকায় সাহিত্য, ঢাকাই বাংলাকে ধরে রাখবে। আর ইন্ডিয়া এখন তো মারওয়ারি, বিহারি সব মিলে, পাঞ্জাবি সব ইন্ডিয়ার কলকাতা। তো বাংলাকে ওইভাবে মেইন সেন্টার বলা যায় না কলকাতাকে, যেটা আগে ছিল। মিক্সড হয়ে যাচ্ছে, মারওয়ারিরা দখল করে নিচ্ছে, ব্যবসা এই সেই নানান ভাবে। তো বাংলাটাই ছিল। তো আমরা পাকিস্তান হওয়ার কারণে বাংলাদেশ হইতে পারছি। কিন্তু পেছনে গেলে আমি মনে করি যদি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু থাকতেন আর আমরা এক ইন্ডিয়া থাকতাম, ভাগ হইতাম না, আমরা আরো স্ট্রং হইতাম, সুপার পাওয়ার এতদিনে হয়ে যেত। এটা রাজনৈতিক কারণে এই যে ভাঙন, কোন জায়গার থেকে কোন জায়গা, কোন জায়গার থেকে কোন জায়গা, যে পাকিস্তান হওয়ার কারণে আমরা বাংলাদেশ হইছি। আর পাকিস্তান ওই সময় না হইলে এখনো আমরা পার্ট অফ ইন্ডিয়া থাকতাম, পারতাম না। আরেকটা জিনিস, মানে ধরো এই যে দিল্লি না ঢাকা, এটা দিয়ে যত তাড়াতাড়ি জনগণের মনের কলজার ভিতর ঢুকতে পারে, এই যে কক্সবাজার, চিটাগাং, সেন্ট মার্টিন সব যে দিয়ে দিচ্ছে, এটা নিয়ে কেউ কোন একটা রাজনৈতিক দল কথা বললো না, আন্দোলনে নামলো না, প্রতিবাদ করলো না, চুপ, এখন চুপ। এখন আর বিদেশিরা দেশ নিয়ে নিচ্ছে না, এখন আর কিছু হচ্ছে না, প্রতিবাদ হচ্ছে, সবই হচ্ছে, জনগণরা করছে। কোন রাজনৈতিক দলের মধ্যে একটাও কথা শোনো না। রাজনৈতিক দল হইলে তো করতে দেবে না, যেমন নিষিদ্ধ করতে চাইতেছে
জাতীয় পার্টি তাদের ইয়ে কি, জাতীয় পার্টি বলছে যে প্রথম থেকে যে তাদের কোনো ক্ষমতা নাই, তারা তো অবৈধ দখলদার সরকার, তারা তো কেয়ারটেকার গভর্নমেন্টও না, যে তাদের একটা আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী আজকের না, এই ইউনূসের বয়সের থেকে আওয়ামী লীগের বয়স বেশি, তারা নিষিদ্ধ করে ফেলে কোন আইনে কোন ক্ষমতায় কিভাবে, এটা তো হয় না, এটাকে সমর্থন করে নাই। এটা বিএনপিও প্রথম দিকে মির্জা ফখরুল টখরুল, তারপরে আরো আছেন কি মুজিবুর রহমান তো বলছেন, মির্জা আব্বাসও পর্যন্ত বলছেন যে এই সরকার, এটা তো সরকার না, কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো ক্ষমতা নাই, রাখে না, এটা হচ্ছে জোর করে বুলেট দিয়ে। তো দেশটাকে হয়েছে কি মেইন কথা, এই উপদেষ্টারা ইউনূসের, আমি ব্র্যাক আর ইয়ের কথা বলতো, গ্রামীণের কথা বললাম, ইউনূস মানুষের রক্ত চুষা সুদ, আর ব্র্যাক স্যার ফজলে আবেদ কর্মসংস্থান সৃষ্টি করছে এই ব্র্যাক দিয়ে। ব্র্যাকের যত প্রতিষ্ঠান আছে, ব্র্যাকের থেকে একটা টাকাও দেশের বাইরে নিয়ে আসে নাই, কেউ নিয়ে যায় নাই, এই টাকাটা বাংলাদেশে ইনভেস্ট করছে, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান দিয়েছে, সবকিছু ব্যবসা করে নাই, টাকা পাচার করে নাই, বাংলাদেশের যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে সবকিছুতে বাংলাদেশি প্রতিষ্ঠান বাংলাদেশের ভিতরে রাখছে ছিল। উনি স্যার ফজলে আবেদ নাই, উনার মেয়ে আর ইয়ে চালাচ্ছে, ট্রাস্টি তো এখন ইয়ে ব্র্যাকের সবকিছু, মেয়ে আছে, ইউনিভার্সিটি থেকে সবকিছুই চলতেছে আছে, এটা বাংলাদেশের উন্নয়নের জন্য। আর ইউনূসের যতটা প্রতিষ্ঠান গ্রামীণ থেকে, এই যে টেলিনর থেকে তো গ্রামীণ ফোন, আগে লোগো ছিল গ্রামীণ ফোনের কিন্তু সবুজ আর লাল, যখনই তাদের কয়েক কোটি গ্রাহক হয়ে গেল, 7 টাকা করে প্রথম ইয়ে নিত, মিনিট নিত গ্রামীণ ফোনের। আমি প্রথম মনে আছে আমার যখন ইউজ করি, যখনই প্রতিষ্ঠানটা বড় হয়ে গেল, গ্রাহক 4-5 কোটি হয়ে গেল, তখন ওই যে টেলিনরের আসল ইয়েটা, ওই যে লোগোটা চলে আসলো, ওই যে 3টা ব্লু পাতার ইয়ে। আগে কিন্তু ওই টেলিনরের ছিল, ওইটা নিয়ে গ্রামীণ ইয়ে করছে সে, কিন্তু গ্রামীণ ফোনের লোগোটা ছিল একটা মোবাইলের ইয়ের মধ্যে লাল সবুজের একটা ইয়ে ছিল আঁকা, এটা গুগল করলে এখনো পাওয়া যাবে। তারপরে মানে যতটা তার গ্রামীণ ব্যাংকে যারা কাজ করছে তারা বলতো, তারা জানে যে কিভাবে এই যে টাকা দিয়ে চড়া সুদে ক্ষুদ্র ঋণ, সুদটা হচ্ছে চড়া আর ঋণ হচ্ছে ছোট ক্ষুদ্র, আর সুদ হচ্ছে ইন্টারেস্টটা হচ্ছে বড়, কিভাবে মানুষের রক্ত চুষছে, কিভাবে মানুষের কোনো উপকার করে নাই। এটা তো স্বাধীন এমনি প্রমাণিত। ধরো তার কাছে যখন টাকা যায়, সে টাকা বের হয় না। হ্যাঁ, তুমি ধরো এই যে ফেনীবাসীর যে বন্যার সময় যে টাকাগুলা উঠছে, সেই স্টুডেন্ট এই যে যে দালালগুলা, সন্ত্রাসীগুলা সেই 12 কোটি টাকা দিয়ে আসলো গিয়ে ইয়াতে ইউনূসের হাতে। বিশ্ব থেকে মানে বাইরের দেশ থেকে 100 কোটি টাকা তাকে দেওয়া হয়েছে ফেনীবাসী বন্যার্তদের সাহায্যের জন্য। সেই টাকাও 1 টাকাও ইউনূসের পকেট থেকে বাইর হয় নাই। এই মানে তার কাছে যদি টাকা যায়, সেই টাকা তো আর বাইর হয় না। এই হচ্ছে সুদকুর কি টাকা বের করে না, এটা তুমি এইগুলা এত লম্বা করার দরকারটাই কি? সুদকুর সুদ চুষার, মানুষের রক্ত চুষার জন্য সুদকুর কোনদিন এটা সুদ। এখন অনেকে বলবে হ্যাঁ ব্যাংকের, এই যে ইসলামী ব্যাংকের আমি নিজেই বুঝি না, তারা কই উদারা মুদারা কুদারা, ওই যে ইন্টারেস্ট রে, বাংলাদেশে সব ব্যাংকে ইন্টারেস্টের এক একটা নাম থাকে, রেট থাকে, যে ইন্টারেস্ট রেট কত ইয়ে, আর এইটা হচ্ছে ব্যবসা করে এই ব্যাংকের ইয়ে, এইটা কিন্তু সুদ না, এই ব্যাংকের এটা সুদ না। আমার টাকা নিয়েই ব্যাংক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে টাকা কাটাচ্ছে, ব্যবসা করছে, টাকা বাড়াচ্ছে, ওই হিসাবে আমাকেও আমার অংশটা দিচ্ছে। আর সুদটা এমন এক জিনিস হলো, এই যে লোন হলো, যেটা যে আমি বিপদে পড়ছি, আমার কেউ মারা গেছে, কাফন কেনার টাকা নাই, আমি আপনার কাছ থেকে 2000 টাকা ধার করলাম যে আপনি আমাকে দেন, কিসের বিনিময়ে? আপনি জানলেন আমি যে আমার কেউ মারা গেছে, তাকে দাফন করব, কাফন কেনার টাকা নাই, দাফন করার ওই খরচটা আমার কাছে নাই, আমি আপনার কাছে গেলাম, ধরেন আপনি একজন সুদকুর, অথবা সুদকুর না, যে আপনার কাছে টাকা আছে, যে আমারে 2000 টাকা দেন। তা আপনি বললেন হ্যাঁ আমি 2000 টাকা দিতে পারি, তুমি 3 মাসে আমারে 5000 টাকা দিবা অথবা 4000 টাকা দিবা, তাহলে আমি দিতে পারি।
কিন্তু এইটা 10 দিন পরে দিয়ে দিলেও একই কন্ডিশন, ওই আমারে এক্সট্রা আরো আলাদা আর বাড়তি 2000 এড করে দিতে হবে। 3 মাসের জন্য আমি তোমারে দিলাম, 3 মাসের মধ্যে টাকা ফেরত দিবা, আমারে 4000 দিবা। এইটা হচ্ছে সুদ। এটা কিন্তু ইন্টারেস্ট না, ওই ব্যাংকের ইন্টারেস্টের সাথে যে আমরা করলে, আমি একটা দোকান করছি, একজন আমি স্লিপিং পার্টনার নিলাম, আমি করছি দোকান, যে বুঝিমানের দোকানে যদি হয় যে তুমি আমাকে 50,000 টাকা দাও, আমি তোমাকে এতটুকু শেয়ার দিলাম। আমি 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনভেস্ট করতেছি, একজনের কাছ থেকে আমি 50,000 নিলাম যে আমি তোমারে 25% ভাগ এই ব্যবসার তোমার। সে স্লিপিং আসলো, এখন আমি ব্যবসা করতেছি, যেটা প্রফিট হচ্ছে এইখান থেকে আমি 25 ভাগ তারে দিচ্ছি। এটা কিন্তু সুদ না। আচ্ছা স্বাধীন, বাংলাদেশে যে 7টা ইসলামিক ব্যাংক বন্ধ হয়ে গেল, ইসলামিক ব্যাংকগুলোর মালিক কারা ছিল? জামাত শিবির না? সবই জামাত। তো জামাত শিবির যদি মালিক হয়, তারা জনগণের শিবির বলবা না। আচ্ছা জামাত যদি মালিক হয়, না কর্মচারীগুলো তো শিবিরেরই ছিল, থাকুক, তারা 90% কর্মচারী তো তাদের মানুষ। দলের কথা বলবো, অঙ্গ শিবির দল। আচ্ছা মানে শিবির তো জামাত করে। আচ্ছা ঠিক আছে, না শিবির কোন দল? শিবির কি কোন দল না, তাইলে সংগঠন, জামাতের অঙ্গ সংগঠন, ছাত্র। শিবির তো কোনো দল না, রাজনৈতিক দল না। হ্যাঁ, জামাত হচ্ছে দল। আচ্ছা, তা 7টা ব্যাংক যদি জামাত মালিক হয়, তা সব ব্যাংকে তারা সুদও দিল না, জনগণের টাকা লুইটা পুইটা তারা সব নিয়ে গিয়ে এখন কয় আওয়ামী লীগ সব টাকা নিয়ে পালাইছে। কেমনে এটা হইলো? মালিক তো তারা, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের পয়সা। এখন আবার এই 7টা ব্যাংকে একত্রিত কইরা আবার 20,000 কোটি টাকা সরকার নাকি এই ব্যাংকে দাঁড়া করানোর জন্য দিবে। এদিক দিয়ে 6,000-7,000 কর্মচারী তারা ছাঁটাই করে দিচ্ছে। এই যে 20,000 কোটি টাকা আবারও জনগণের টাকা এইসব ইসলামী ব্যাংকে ঢালা হবে, এই টাকাগুলোও তো যাবে নাকি? এগুলো জনগণ বুঝবে, জনগণ বুঝুক। কারণ এই সরকার হচ্ছে জামাতের সরকার। জামাত কোনোদিন কোন বাংলাদেশের কোন আসনে তারা ওই আতাত কোয়ালিশন আর দালালি না করে কোনো একজন এমপি কিন্তু ইলেক্টেড নির্বাচিত হয় নাই, জীবনে হবে না। তাদের হচ্ছে কেডার ভিত্তিক রাজনীতি এই জামাতের। তাদের হচ্ছে রক্কাটা দল, তাদের কোনো পাবলিক সাপোর্ট নাই, তাদের কোনো ভোট নাই, তাদের কর্মী ওই শিবির টিবির যারা আছে এরা হচ্ছে তাদের কর্মী জামাতের। আর ইসলাম ব্যবহার করে, যেমন বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 16 কোটি মানুষ অশিক্ষিত, ধর্মান্ধ। ধর্মভীরু এক জিনিস আর ধর্মান্ধ হওয়া আরেক জিনিস। এই শিক্ষার কারণে 16 কোটি আমি বলবো ধর্মান্ধ। এই ধর্মান্ধ একটা মেডিসিন হিসাবে তারা ইসলাম, কারণ ইসলাম নিয়ে এটা মওদুদির তৈরি করা তো ওয়াহাবি, এরা কোনো ইসলামই না, জামাত কোনো ইসলাম না। তারা করতেছে কি, এই ধর্মান্ধ মানুষদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, তাদের দিকে আনার জন্য এই ইসলাম শব্দটা ইউজ করে। কোন রাজনৈতিক দলের কিভাবে হয় এটা আমার মাথায় ঢুকে না। রাজনৈতিক দলের সাথে এখন যদি আরেক গ্রুপ করে জামাতে হিন্দু, জামাতে খ্রিস্টান, তো এটা কি হবে? রাজনৈতিক দলের সাথে ধর্ম আসবে কেন? তা আমি তো তাদেরকে বলি জামাতে ইসলাম না, তারা জামাতের শয়তান, তারা শয়তানের জামাত। তো তারা এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ধর্মান্ধ করার জন্য এই পবিত্র একটা ধর্ম, শান্তির ধর্ম ইসলাম, আমি একজন মুসলমান, এই ইসলাম শব্দটা তারা ব্যবহার করে ব্যবসা করে ইসলাম নিয়ে মানুষ। কিন্তু তারপরেও সাধারণ জনগণ কোনোদিন জামাতে ভোট দেয় না। জামাত ইলেকশন হোক, কোনো একটা আসনেও নিরপেক্ষভাবে তারা 2-3 হাজার ভোট পায়। যেখানে 1,80,000 যে নির্বাচিত হয়ে সে ভোট পায়, এখানে জামাত পায় 2,000 কি 3,000। এটা সব সময় স্বাধীনতার পরের থেকে এটা কোনোদিন হবে না। এই মেটিকুলাস প্ল্যানের আন্ডারে ইউনুস যেটা করছে, ডিপ স্টেট একটা থাকে, ডিপ স্টেটের ইয়েগুলো আমরা সিরিয়া দেখছি, তিউনিসিয়া দেখছি, আমরা শ্রীলঙ্কা দেখেছি, নেপাল দেখলাম, বাংলাদেশ দেখলাম, ইন্দোনেশিয়া দেখলাম। এইগুলা হচ্ছে ডিপ স্টেট এজেন্ট, যেটা এটা অদৃশ্য শক্তি, অপশক্তিরে তারা সবসময় ইউজ করে। যেটা জনপ্রিয় দল, যেটা বড় দল থাকে, তখন তো আর ডিপ স্টেটের কথা শুনে না, আমেরিকার কথা শুনবে না। তখন করে কি, এই অপশক্তিকে তারা ইউজ করে, ব্যবহার করে ওই জনপ্রিয় যে গভর্নমেন্ট, যে ক্ষমতায় থাকে, তাদের কথা শুনতেছে না, ওদেরকে পতন ঘটায়, তার বিরুদ্ধে কাজ করায়, দেশের বিরুদ্ধে কাজ করায়। যেটা এই ইউনুস দালালি এজেন্ট, সে ডিপ স্টেটের এজেন্ট। আর এই জামাতের
যেহেতু তারা বাংলাদেশ চায়নি, স্বাধীনতা চায়নি, তারা পাকিস্তান, পেয়ারা পাকিস্তান চেয়েছে। কারণ বাংলাদেশ যদি দুজকও হয়ে যায় তাদের কিচ্ছু যায় আসে না। তো এই জন্য তারা এই ডিপ স্টেটের এজেন্ট, আমেরিকার এজেন্ট ইউনূসের সাথে তারা হাত মিলিয়ে একসাথে আছে। আর জামাত পরিষ্কার জানে জীবনে তারা নির্বাচিত হতে পারবে না, ক্ষমতায় যেতে পারবে না। দিস ইজ দ্য অনলি চান্স। এই সুযোগটা তারা নিছে ডিপ স্টেটের এজেন্টের সাথে। এখন জামাত হচ্ছে পাওয়ারে, কারণ নির্বাচন করে পাওয়ারে আসতে পারবে না, জোর করে সন্ত্রাসের মাধ্যমে হাসিনার পতন ঘটিয়ে তারা এখন পাওয়ারে। স্বাধীন তারা যে একবার পেয়ারে পাকিস্তানের যদি কিছু নিয়ম দেবে সেটার সাথে তো আবার এদের মেলে না। ধরো পেয়ারে পাকিস্তানের সব টাকার মধ্যে জিন্নার ছবি আছে, সেটা হারাম হয় না, পকেটে নিয়ে নামাজ পড়লে কিছু হয় না, কিন্তু আমাদের দেশে বঙ্গবন্ধুর ছবি থাকা যাবে না, বিকজ এটা হারাম। তারপরে পেয়ারা পাকিস্তানের শিল্পী আইন, আমরা কোটি কোটি টাকা দিয়ে আমাদের দেশে গান গাওয়াচ্ছি, কিন্তু আমাদের দেশের শিল্পীরা গান গাইলে হারাম। তারপর পেয়ারে পাকিস্তানের ক্রিকেটই হচ্ছে বিশ্বে পরিচিত, আর বাকি তো হচ্ছে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত। সেইটা ঠিক আছে পেয়ারা পাকিস্তানের জন্য, আমাদের দেশে নাকি ক্রিকেট খেলা হারাম? তাহলে পেয়ারা পাকিস্তানের কোনো কিছু তো মানে না এরা তো পাকিস্তানি, বাংলাদেশ এটা মানবে কেন? বাংলাদেশে তো কোনো কিছু মানার কথা নাই, এটা তো কথা বলারই দরকার নাই। তারা তো পাকিস্তানপন্থী, তারা তো বাংলাদেশি না। বাংলাদেশ তারা চায় নাই। বাংলাদেশের সবকিছু তো তাদের কাছে আরাম হবে, সবকিছু তাদের সাথে হবে। এটা নিয়ে কথা বলাই হচ্ছে তাদেরকে দেয়া, প্রাধান্য দেয়া। মানে এটা কথার কোনো নাই, দরকারই নাই এটা বলার, কারণ এটা তো পরিষ্কার তারা তো বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ চায় নাই। মেইন হচ্ছে আসলে স্বাধীন ওই যে শিক্ষার অভাবটাই। তাহলে কি হয়, মানুষ ইনজেকশন পুশ করে যখন যা বলে সেটাই মেনে ফেলে। ধরো আওয়ামী লীগ মানে সমস্ত জামাতের ব্যাংক চুরি করে আওয়ামী লীগ পলায় গেছে, মানুষ বিশ্বাস করে ফেললো। দেশ বিক্রি হয়ে গেছে ভারতের কাছে, মানুষ বিশ্বাস করে ফেললো। তারপরে এদিক দিয়ে যে বাকি সব দিয়ে দিতেছে অন্যান্য দেশে, সেগুলোতে কিছু যায় আসে না মানুষের। মানে মানুষকে খুব এই মানে গাঁজাখড়ি গল্পগুলো খুব ইজিলি খাওয়ানো যায়, মানে এমনি গিলা গিলা খেয়ে ফেলে। এখানে তো এই যে কত দুই একজন দেখতেছে এখানে আছে যে কি তুই তো ভারতের দালাল। হ্যাঁ আমি ভারতের দালাল, এখন কি করবি তুই? ঠিক আছে, তুই পাকিস্তানের দালাল, তুই পাকিস্তান চলে যা, ঠিক আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যাঁ, কেমন আছেন আপনারা সবাই? আমি ওমান থেকে দেখতেছি, আমি একজন মুজিব সৈনিক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কে উমে সালমা আপু, কি অবস্থা? আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। শুভকামনা রইল আপনাদের জন্য, অনেক ধন্যবাদ। সোহাগ ভাই, কেন ওরা ঘুম থেকে উঠে কোলের মধ্যে নিয়ে গেলা? তা যাই হোক, যেটা হচ্ছে আসল কথা, সেটা মানে মেইন কথা হচ্ছে ভাই বাংলাদেশি, আপনাদের পরিচয় বাংলাদেশ, নিজের দেশটারে ভালোবাসেন, আর হচ্ছে নিজের দেশের বিপক্ষে যেটাই যাবে সেটার বিরুদ্ধে আপনারা দাঁড়ান। এত আসলে অন্ধত্ব মানে সবকিছু নিয়ে ঝাঁপাই করা না বুঝা, হ্যাঁ একটু তাকা। ওই যে স্বাধীন ওই ডায়লগটা দিবা না, ওই যে জুলাই যোদ্ধা যে একটা ধরা পড়লো এমসি কলেজের সিলেটের, এগুলা ওই যে জুলাই সন্ত্রাসী যারা ম্যাক্সিমাম তো আপনারা জানেন কিনা দেখবেন, এই যে জুলাই চটি, যেটা জুলাই সনদ ৭১ পরিপন্থী যেটা ইউনূস যেটা করলো, এটা হচ্ছে ইন্ডেমনিটি বিল, যে তাদের ফাঁসি হবে, তাদের বিচার হবে, তারা অবৈধ ছিল যে কোনো একদিন, যেভাবে বঙ্গবন্ধু হত্যাকারীদের হয়েছে, যুদ্ধ অপরাধীদের হয়েছে, এটা তারা জানে। তো এইটার বিরুদ্ধে তারা একটা সনদ, যেটা সংবিধানে চাইছিল, এটা তো পারে নাই। আলিরিয়া যেটা করে যে লিখে দিছে, একটা চটি লিখে দিছে যে তাদের বিচার হবে না। এটা ওই ইন্ডেমনিটি কালো আইনি ধরেন। তো এইটা তো টিকবে না। যে কোনো নির্বাচিত সরকার এখন এই বিএনপি করবে। বিএনপি এখন দালালি করতেছে, ফাপরে আছে, নির্বাচন হইলেই তারা চলে আসবে জানে, এই জন্য তারাও সাইন করে ফেলছে। প্রথমে কিন্তু স্বাক্ষর করবে না বলছিল। আর স্বাক্ষর যে ২৪ দল করছে, এখানে আরেকটা কথা বলি, ২৪ দলের মেইন দল হচ্ছে লোকজন আছে, সাপোর্ট আছে বিএনপির। এই আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশে বড় দুই দল, আর বাকি দূরবীন দিয়েও দেখা যায় না। থার্ড দল ধরা যায় জাতীয় পার্টি। আর জামাতের রক্ষাটা আছে, পাবলিক সাপোর্ট নাই, তাদের ক্যাডার ভিত্তিক রাজনীতি, তো ওই ক্যাডাররা আছে, যে তাদের কর্মীরা আছে, পাবলিক সাপোর্ট নাই। কারণ শিবির যারা করে, আমি নিজে দেখেছি, শিবির যে করে তার মা বাপও আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের ভোট দেয়, কিন্তু সে শিবির হয়ে গেছে। তাদের হচ্ছে এইরকম। বাকি যে জুনায়েদ সাকি, তারপরে ওই যে কি নূর, বিকাশ নূর, তারপরে আরেকটা আরেকটা ফুয়াদ, এই যে এইখানে ইয়ে ছিল, লন্ডন থেকে বারেটলো করে গেছে, তারেও আমি ওইভাবে চিনতাম না, বাট লন্ডন থেকে গেছে শিবিরের। এটা জঘন্য। এরা হচ্ছে ওয়ান ম্যান পার্টি, ওয়ান ম্যান শো। তাদের বউও তাদের পার্টিতে নাই, ভোট দেবে না। আর ওরা এই যে ২৪ দল তারা দেখাইছে সাইন করছে,
জামাত আর বিএনপি পরে বাকি 22 দল হচ্ছে 22 জন, তাদের বউও নাই, তাদের সেক্রেটারি নাই, তারা একজনে, এই ফুয়াদ, বিপি, কি বিকাশ নূর, এই যে সাকি, এরা হচ্ছে একজনে এক দল। তো এখন একজনে এক দল, 22 জনে 22 দল, আর সাথে বিএনপি আর জামাত দেখাইছে 40 দল, 24টা দল। এই যে কালো আইন যেটা জুলাই চটি করছে, এটা হচ্ছে তাদের ভবিষ্যৎ চিন্তা করে, এইটা নাকি বইয়ে দিবে, এইটা অলরেডি তারা এখন চিন্তা করে পাঠ্যপুস্তকে যাবে। এখন আপনাদের বাচ্চারা কি চান যে চটি জুলাই সন্ত্রাসী নিয়ে পাঠ্যপুস্তকে দেবে আর এটা লেখাপড়া করবে? এটা কি চান? চিন্তা করেন এটা ভালো করে। শুধু কি তাই, এবার নাকি বিসিএস এর এক্সামে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন আসে না, আসছে যে পাকিস্তান থেকে যারা যারা আসছে তাদের নিয়ে প্রশ্ন থাকছে যে তারা কি কাজে আসছিল, কেন আসছিল, এগুলা ছিল বিসিএস। প্রথমে ইয়ে নেন, আপনার বাচ্চা কি জুলাই সন্ত্রাসীদের উপর লেখাপড়া করবে স্কুলে? কোন সন্ত্রাসী গল্প পাঠ্যপুস্তকে কি যায় কিনা, এইটা মগজ ধুলাই চিন্তা করেন। এটা থাকবে না বেশি দিন, তারাই করতেছে। আর 22 দলের 24 দলের মধ্যে 22 দল হচ্ছে 22 জন, মানে সেকেন্ড ম্যান নাই তাদের। এইভাবে তারা এটা ইয়ে করছে, তাদের ভবিষ্যৎ চিন্তা করে। এরা ইউনুস পলাই যাবে, এই নজরুল ইসলাম, আসিফ নজরুলও যাবে গা, ডাস্টবিন শফিক ইউনুস হয়তো নিয়ে যাবে। এটা জঘন্য একটা মানুষ। আলী রিয়াজ ভয়েস অফ আমেরিকায় কাজ করছে, ইয়ে করছে, তাকে আমেরিকা সাপোর্ট দিবে, এই দেশে ইংল্যান্ডেও চলে আসতে পারে, ইয়ে তো চলে আসতে পারে। আমার মনে হয় তার ব্রিটিশ পাসপোর্ট আছে, আমার যতটুকু জানা। এখান থেকেই ভয়েস অফ আমেরিকা উনি গেছে, অনেকদিন ছিল বিবিসিতে, পরে ভয়েস অফ আমেরিকা। বাকি যে টুকাই যেগুলা সন্ত্রাসী, এরা পারবে না, এদের ইয়ে হবে। আর আরেকটা ড্রামা করতেছে, এই যে 24 দলে জুলাই চটি যে মানিক মিয়া সংসদ ভবনের সামনে যে সাইন হইল, এইখানে কিছুদিন থেকে একটা ড্রামা করতেছে ইউনুস, ওই যে চিলড্রেন্স পার্টির সাথে, কি ওদের নাম, কি লাগানো পার্টি, এনসিপি, না এই ধরনের শব্দ ইউজ করি না আমি, এগুলা ইয়ে করি না আমি, নেগেটিভ অশালীন শব্দ ইউজ করা মানে বাজে, মানে আমি তার মতো হতে পারবো না। এনসিপি যেটা ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, কয়দিন থেকে ইউনিসের সাথে তারা একটা সাজানো ড্রামা করতেছে, যে তারা শাপলা চাইতেছে, ইসি শাপলা দিচ্ছে না, তারে থালা বাটি এইগুলা ধরাই দিচ্ছে, বেগুন ধরাই দিচ্ছে, মূলা ধরাই দিচ্ছে। এইটাতে ইউনুস আবার নীরবতা পালন করছে। যে ভাবটা হচ্ছে এনসিপির সাথে যে তারই করা ইউনুসের চিলড্রেন্স পার্টি, কেউ কেউ আবার বলে কিংস পার্টি, মানে ভাব যে নিরপেক্ষ না, এই ভাবটা দেখাচ্ছে তাদের মধ্যে লেগে গেছে। এটা ড্রামা, যে এনসিপির সাথে ইউনুসের লেগে গেছে, এনসিপির সাথে জামাতের লেগে গেছে, বিএনপি পাল্টাপাল্টি ইয়ে দিচ্ছে, যে এগুলো হচ্ছে সাজানো। প্লাস এখন যদি এই যে সনদ তারা যে চটি যেটা করছে, আগের থেকে এইটা ড্রামা তৈরি করছে, যে প্রথমে গিয়ে যদি তারা সাইন দিয়ে দেয়, পাবলিক কি বলবে, আপনি কি বলবেন, আমি কি বলবো, গলায় কুচকুচ এই বলবো কি হয় যে এনসিপি তো ইউনিসেরই করা, তারা তো আগে সাইন দিবেই। তো এইখানে আইওয়াসের জন্য সাজানো একটা নাটক করলো কি, সাজানো নাটকটা হচ্ছে যে না এনসিপি এর সাথে নাই, আর এইটাই প্রমাণ করে এনসিপি ইউনুস করে নাই, তারা আলাদা হয়ে গেছে, ঝগড়া চলতেছে, এনসিপি এখনো সাইন করে নাই। এটা ইচ্ছে করে এটা ড্রামাটা তৈরি করছে, যে এনসিপি করা মানেই তো সবাই এমনিই জানে। তো এখানে দেখাইলো, দেখেন এনসিপি আর ইউনুস কিন্তু এক না, তারা করে আলাদা হয়ে গেছে, তাদের লেগে গেছে, পাল্টাপাল্টি ইয়ে হচ্ছে। এটা ইচ্ছে করে মানুষকে আরেকটা ধোঁকা দেওয়ার জন্য এটা করছে, এছাড়া কিচ্ছুই না। আর ওই যে প্রতীক নিয়ে, এই নিয়ে, সেই নিয়ে তাদের নিবন্ধনই হয়েছে কয়দিন আগে। ওইটাই মাসুদ কামাল, ওই যে সাংবাদিক, উনি দেখলাম বললো যে ইসি যদি শাপলা মানে নাটকের পরেও দিয়ে দেয় এনসিপি কে, তাহলে ধরে নিতে হবে যে ইসি যে একেবারেই কোনো নিরপেক্ষ কোনো ইসি না। এটা তো আমরা এমনি জানি, বাট সেটা হচ্ছে একেবারে প্রমাণিত হবে। এনসিপি কোনো দলই না, দলই তো না, কোথেকে দল আসে, কোনো দলই না, কোনো ইয়েই না। ইলেকশন এখনই তো তারা ওই যে আর্মি এর কারণে বেরোইতে পারছিল, এখন কোন জায়গায় তারা যাইতে পারতেছে না। এই যে যেখানে যায় সার্জিস না সার্ভিস আলম, সে বলছে যেখানে যায় তাদেরকে বিদ্যুৎ অফ করে দেয়া হয়। কোন জায়গায় গেছে তার মাইক অফ করে দেওয়া হয়েছে, পঞ্চগড়ে, হ্যাঁ ওইখানে মাইক অফ করে দিয়ে। এরা তো মার খাবে এখন, যেহেতু তাদের জামাতের দল, তারা তো শিবিরের পোলা পায়। জামাত যেহেতু পাওয়ারে আছে, জামাত ক্ষমতা দখল করে আছে,
ইয়ে করে জোর করে মেটিকুলাস প্ল্যানে ডিপ স্টেটের এজেন্ট ইউনুসকে নিয়ে ইউনুস জামাতকে সাথে নিয়ে তারা জামাতি সরকার চালাচ্ছে। সরকারটা কিন্তু জামাত, ডিপ স্টেটের এজেন্ট সহ জামাত সরকার বাংলাদেশে আছে। এই জন্য তারা এখনো থাকতে পারতেছে। এই যে এনসিপির জামাত তো স্বীকার করছে, একজন বলো না যে সেই দিন জন্ম হয়েছে তোদের বাপের সাথে লাগতে আসিস না, ঠিক আছে? মানে জামাত তো পোলা বানাই রেখে দিচ্ছে আগে। এইগুলা সাজানো এইগুলা দেখাচ্ছে এনসিপি শিবির মানে এনসিপি না। এইগুলা ওই যে বুকা বাঙালিরা এইগুলা নিয়ে কথা বলবে, এগুলা দেখছো লেগে যাবে। এই যে এইগুলা কোনো কথাও না, কোনো বিষয় না। এইটা ইউনুস ওই যে সাইনে বলেন, ইয়েতে বলেন, প্রতীক আর জামাতে এখন এনসিপি নিয়ে কথা বলতেছে, এগুলো হচ্ছে সাজানো নাটক। জামাতও প্রমাণ করতে চাইতেছে যে না এরা এনসিপি মানে শিবির না, বাট এরা তো শিবির, সবাই জানে ওইটা। আর এইটাতে যেই বাঙালি পা দিচ্ছে বুকামি করতেছে। এই বিষয় নিয়ে যারা কথা বলতেছে এরা বুকামি করতেছে। এইটা কোনো বিষয় না, এটা কোনো আলাপের বিষয় না। এনসিপি মানে শিবির, এনসিপি মানে জামাত, এই অবৈধ সরকার মানে জামাত, ডিপ স্টেটের এজেন্ট ইউনুস মানে জামাত। এখন কে সরকার আছে? জামাত। এখন সরকার গঠন দেশ চালাচ্ছে কে? জামাত। সবই জামাত, আর কিচ্ছু না। না তুমি তো ওইটা বলছিল না যে ওরা আসলে অনেকদিন থেকে যে জামাতের একটা বুদ্ধিমানের কাজ আছে, সব জায়গায় নিজেদের লোক বসায় রেখে দিচ্ছে। এইটা তারা গত 15 বছর আওয়ামী লীগের নির্বুদ্ধিতা, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কি এখন আমাদের আরাম করার সময় এসেছে। ওরা খুব আরাম প্রিয় মানুষ, খুব আহ্লাদে, খুব ইয়ে করে আছেন। আর ওরা এই 17 বছর 15 বছরে তারা প্রত্যেকটা প্রশাসনের থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে সেক্টরে তাদের মানুষ রিক্রুট করছে। জামাতের আর্মির মধ্যে হাফ, পুলিশের মধ্যে হাফ, সব যে করে রাষ্ট্রযন্ত্রকে বিকল করে তারা এই মেটিকুলাস প্ল্যানের আন্ডারে তারা এই যে জুলাই সন্ত্রাস করে নাম দিছে ছাত্র জনতার আন্দোলন। এটা মোটেও ছাত্র জনতার আন্দোলন ছিল না। ছাত্ররাও বুঝে গেছে, জনতা তো ছিলই না, টুকাই যাদেরকে নিয়ে ছাত্র দলের ভিতরে ছিল ওই শিবিরের টুকাইগুলা। এই যে এখন যতগুলো আছে এনসিপি সবগুলো ছাত্রলীগের কিন্তু ছিল, হেলমেট বাহিনী। এদেরকে দিয়ে এটা করে তারা দে আর সাকসেসফুল। এই সব জায়গায় এটা রিক্রুট যদি না করতো, রাষ্ট্রযন্ত্রকে এত সহজে বিকল করতে পারতো না। কারণ অনেক ডিসি এখন জামাতের, অনেক আর্মি জামাতের, অনেক পুলিশ জামাতের, ইউনিভার্সিটি সব ভিসি এইগুলা জামাতের। তো ওই যে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, সে জামাতের। তো এখন তো এই তারাই চালাচ্ছে। তো এইভাবে প্ল্যান করে, এটা আওয়ামী লীগ বুঝতে পারে নাই। আর ওরা দূরদৃষ্টি সম্পন্ন। ওরা তো শোনেন, কিছুদিন আগে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বলছেন যে পৃথিবীতে সৎ মানুষ এখনো আছে, সব জায়গায় আছে, সব দেশে আছে। বাট সৎ মানুষ, ভালো মানুষরা ছিন্ন বিচ্ছিন্ন না, ওই যে বিচ্ছিন্ন ভাবে আছে, যোগাযোগ কম। আর শয়তান যারা, এরা সব সময় এক আছে। একটা শয়তান যদি বের হয়ে, উনি বলছিলেন বলে হুক্কা হুয়া, তখন লক্ষ লক্ষ শয়তান 1 মিনিটের একটা আওয়াজে বের হয়ে বলবে কে হুয়া কে হুয়া। কারণ এরা সংঘবদ্ধ, দলবদ্ধ এই শয়তান যারা। আর ভালো মানুষ যারা, এরা বিচ্ছিন্ন। স্বাধীন আরেকটা কথা, ওই যে সাংবাদিক যে মাসুদ কামাল উনি বলেছেন, ওনার এক টক শোতে দেখলাম যে এই যে পাকিস্তানের মানে কি করছে, যারা ওই যে প্রশাসনিক ক্ষমতায় আছে তাদের জন্য ভিসা ফ্রি করে দিচ্ছে। হ্যাঁ, তা ভিসা ফ্রি করে দেওয়ার জন্য আমরা কিন্তু সচরাচর এমনি কাউকে দেখি না যে আসলে পাকিস্তান থেকে আসলো কে। কিন্তু অলরেডি এটা নিউজ পাবলিশ হয়ে গেছে, বাংলাদেশের পুলিশের ভিতর 4000 পাকিস্তানি সেনার ভিতর 4000 পাকিস্তানি সেনা ইনক্লুড করা হয়েছে। এইটা আমি ইউনুস মতো, আসিফের মতো হয়ে গেল। হায়াল্লা খালেদ 26 লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করে, 2600 করে না। এগুলা ফাউল একটা কথা। আমি এগুলা বিশ্বাস করি না। কয়দিন আগে দেখছো যে একটা মেয়ে, সেনাবাহিনীর মেয়ে পাকিস্তানের কি পদক পাইছে? এইটা হইতে পারে, কিন্তু পাকিস্তানি আর্মিতে করতেছে, এগুলা এজেন্ট থাকে। এনএসআই তো বাংলাদেশে, তাদের যে কি আইএসআই এর মানুষ আছে, যেমন রর মানুষ আছে, সিআই এর মানুষ আছে, এইভাবে আছে। আর পাকিস্তানি আর্মিতে ঢুকে গেছে এত হাজার, এটা আসিফ নজরুলের মতো কথা হয়ে গেল। সে নিজেই বলছিল 26 লাখ নাকি ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করে। কুত্তেকে তো এইগুলা ভিত্তিহীন কথা। এগুলা আমি যেই বলুক, আমি উনারে ইয়েও করতেছি না, ডিভারও করতেছি না, এটা আমি বলবো না। তোমার মতামত কি? এইগুলা যারা মুক্তিযুদ্ধের পক্ষের, এখন তো জামাত সরকার চালাচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষের যারা, স্বাধীনতার পক্ষের যারা, এখন পুলিশ তো 1200 পুলিশ মারছে, এটা নিয়ে কিছু কয় না। পুলিশ কিন্তু প্রতিশোধ নেবে। এই পুলিশরাই কিন্তু আমাদের দেশের মানুষ।
আর সব যে আওয়ামী লীগের স্বাধীনতার পক্ষের তা না, ওরা তো রিক্রুট করে ঢুকাই ফেলছে, ওদের মানুষ বেশি। এই আর্মি যাদেরকে করছে, এরা স্বাধীনতার পক্ষের, এরা স্ট্রং মুক্তিযুদ্ধের পক্ষের, নট নেসেসারি আওয়ামী লীগের। এদেরকে ওই যেহেতু জামাত সরকার চালাচ্ছে, এদেরকে ধরবেই, এদেরকে যত সরানো যাবে, কমানো যাবে, তত তারা কি সুন্দর একটা কথা বলছেন, মানে গুম খুনের সাথে এরা জড়িত ছিল, এর জন্য এদেরকে ধরা হয়েছে। হ্যাঁ, এদেরকে ওই যে দিয়ে মিথ্যা দিয়ে মামলা দিয়ে মিথ্যা দিয়ে এটা করে হবে কি, আর্মির মধ্যে অলরেডি অনেক ভাগ হয়ে গেছে। আমাদের আর্মি, আপনারা দেখছেন কিনা, শান্তিরক্ষা মিশনে সেকেন্ড লার্জেস্ট ছিল আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, একটা গৌরবময় একটা ছিল, সেনাবাহিনী ছিল। এখন শেষ, এদেরকে ম্যাজিস্ট্রি দিয়ে ঢাকার রাস্তায় আমি নিজে দেখছি বাংলাদেশ সেনাবাহিনী মোটরসাইকেলের লাইসেন্স দেখতেছে। এটা কি একটা সেনাবাহিনীর কাজ? এটা ট্রাফিক পুলিশের কাজ। এইটা করাইছে। শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনী ফেরত আসতেছে 1800 না কত পুলিশ সদস্য শান্তিরক্ষা মিশন থেকে ফেরত আসতেছে। এখন আন্তর্জাতিক খেলোয়াড় কোথায়? উনি 24-এর 8 তারিখ মেটিকুলাস প্ল্যানে হাসিনা পতনের পর উনি 8 তারিখ যেদিন শপথ নিল, শপথ নেয়ার পরেই বলছে পৃথিবী আমাদের কাছে আসবে, আমরা কারো কাছে যাব না। এখন এই ইউনুস যেখানে যায় কেউ দূর দূর করে, আর ইউনুস তো কোনো সরকার না, কিন্তু কারোর সাথে দেখা করতে পারে না, এখন তো আসে না। বরং কি হয়েছে, বৈশ্বিক যে শক্তিশালী পাসপোর্টের ওই যে সূচক থাকে, আমাদের পাসপোর্ট 6 এক ধাপে, এই 1 বছরে 6 ধাপ নিচে। গোলাম মোল্লা ফারুকের একটা দেখলাম, এইটা নিয়ে কথা হচ্ছে যে 6 ধাপ যে নিচে নেমে গেছে বাংলাদেশি পাসপোর্ট। এখন বিশ্বের ম্যাক্সিমাম দেশ ভিসা দিতে স্বস্তি বোধ করছে না, মানে দিচ্ছে না। শ্রীলঙ্কার মতো সার্কের, আমরা পোর্ট এন্ট্রি, আমাদের সার্কে নেপাল টেপাল শ্রীলঙ্কাও বলছে অনুমতি, মানে ভিসা লাগবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে। এখন আমরা কোন জায়গায়? বিশ্ব চলে আসতেছে সুৎকুরি ইউনুসের কাছে, আর পাসপোর্ট ছোট হয়ে যাচ্ছে। ইউনুস ধারে ধারে গিয়ে কারোর সাথে দেখা করতে চাইতেছে। ইটালিতে রোমে তো আমি দেখলাম যে শেষ পর্যন্ত সিটি কর্পোরেশনের মেয়র না হইলে পরে এগুলো কাউন্সিলর সাথে দেখা করতো, যদি মেয়র না পাইতো। এটা ফকিন্নির পুতের মতো গিয়ে ওখানে গিয়ে এইভাবে সারসার করছে, সে নাকি রাষ্ট্রপ্রধান। এইগুলা তো মেটিকুলাস ডিজাইনেরই। এখন ইউনুস বুঝতেছে যে নির্বাচিত সরকার না হলে, যে আইএমএফ কি করছে, আইএমএফ যে ঋণ দেয় এটা স্যাংশন করা ঋণ। আইএমএফ 2 দিন আগে জানাই দিছে যে নির্বাচিত সরকার ছাড়া আমরা ঋণ করব না, ছাড়বো না, দেবে না। এটা স্যাংশন করা ঋণ, কিন্তু প্রতি বছর যে ঋণ আছে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এইটা দিচ্ছে না যে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত। কারণ এইটা তো কোনো সরকার না, এরপরে কি আর বুঝতে আর কোনো সমস্যা আছে? বিদেশ থেকে সব আমাদের দেশে আসবে, আমরা কোন জায়গায় যাবো না, অথচ ইউনুস 14 মাসে 15 দেশ ঘুরতে চলে গেল। না, এটা যে কোনো দেশের এর থেকে আরো বেশিও ঘুরে যদি সে নির্বাচিত সরকার রাষ্ট্রপ্রধান হয়। এটা বিশ্বের অনেক ধরনের সেমিনার সম্মেলন থাকে। সে কোনগুলা গেছে, সে লন্ডনে আসছে তারেক জিয়ার সাথে দেখা করতে। আর কিং, আমাদের এখন যে বর্তমান কিং, কি যেন, প্রিন্স চার্লসের 44টা অঙ্গ সংগঠন আছে, চ্যারিটি সংগঠন। তো চ্যারিটি সংগঠন এগুলা বিভিন্ন সংস্থা স্পন্সর করে, চালায়। এটা চার্লস পয়সা দিয়ে চালায় না। ছোট ছোট ওই যে ডেভেলপমেন্টের উপরে, কল্যাণমূলক, শিক্ষামূলক অনেক চ্যারিটি অর্গানাইজ 44 প্রতিষ্ঠান আছে প্রিন্স চার্লসের আন্ডারে। এর মধ্যে একটা হচ্ছে কি যেন, ইউনুস। এইটা ইউনুসের সাথে আপনারা যারা ভিডিও ফুটেজ, যারা নিউজ দেখেছেন, এটা কমিউনিটি লেভেলের মানুষ। ইউনুস ছাড়া, ইউনুসই অনেক বড় ওইখানে, যেই অ্যাওয়ার্ডটা নিতে আসছিল চার্লসের, এটা অ্যাওয়ার্ড না, অফিসিয়াল অ্যাওয়ার্ড না, রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড না, এটা ব্রিটিশ অ্যাওয়ার্ড না, কিচ্ছু না। চার্লসের একটা চ্যারিটি অর্গানাইজেশন সংগঠনের। এইখানে সব পুলা পাইন, ডিজেবল মানুষও ছিল, এগুলো কমিউনিটি লেভেলের মানুষ। এদের সাথে ইউনুস ফকিরের মতো দাঁড়ায় এইটা নিচ্ছে। এইটা কোনো রাষ্ট্রীয় স্টেট ভিজিট ছিল না, আর করার কথাও না। আর আমেরিকান, ব্রিটিশ, ইউরোপিয়ান, আমাদের মতো দেশের নির্বাচিত প্রেসিডেন্ট
আর প্রধানমন্ত্রীর এই তাদের সময় থাকে না, তারা ব্যস্ত থাকে। আর এটা system ডিপ্লোম্যাটিক তো, গেছে হ্যাঁ। অনেক আগে, 3 মাস আগে, 4 মাস আগে, System 6 মাস আগে। আর আমাদের প্লাস আমাদের মতো একটা দেশের মানুষকে তারা রাষ্ট্রীয় সফরে জানায় না, আমন্ত্রণ জানায় না, এইটা তারা পাত্তাই দেয় না, সোজা কথা। সে ইউনুস নিজে আইসা রাষ্ট্রীয় খরচে বিশাল বহর নিয়ে আইসা, সে মনে করছিল সে মানে ডক্টর ইউনুস, নোবেল লরিয়েট, ব্রিটিশ প্রাইম মিনিস্টার, পাগল হয়ে যাবে শুনলেই ইয়ে দিয়ে দেবে তার ডাস্টবিন শফিক, এটা মনে করছিল। এটা ডিপ্লোমেসির মানে অভাব, এটা অজ্ঞতা। হয় নাই, ইটালিতেও সেম জিনিস হয়েছে, হয় নাই, কোনো দেশে হবে না। এখন এইটা ইউনুস বুঝে গেছে যে এইটা, এই যে অং সান সূচি, আমাদের পাশের দেশ, প্রতিবেশী দেশ বার্মা, নোবেল পুরস্কারের মধ্যে শুধু শান্তি পুরস্কার যেটা, পিস নোবেল যেটা, এটা হচ্ছে লবি করে আর টাকা দিয়ে পাওয়া যায়। আর বাকিগুলা ওই যে অর্থনীতিতে অমর্ত্য সেন, সাহিত্যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ, এগুলা লবিং না, এগুলা টাকা না, এগুলা জেনুইন। আমাদের বাঙালি 3 জন তো নোবেল পাইছেন, এর মধ্যে এই দুর্ভাগ্য ইউনুসও পাইছে। এটা কিন্তু লবি করে টাকা দিয়ে। এই পিস নোবেল যেটা, এটা সব ইয়ে, আর বাকি সব জেনুইন। সে কি জন্য বলছিলাম সেটা, কি কারণে যে নোবেল, ওই যে বিভিন্ন দেশে যাওয়া, ও দেশে যাওয়া, দেশে এখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার আরো বেশি, 14 মাসে মানে 28 দেশ হইতে পারে, এটা তো, বাট তার দরকার আছে, যাবে। ব্রিটিশ প্রাইম মিনিস্টার একটা ওয়ার্ল্ড লিডার। এই ট্রাম্প পাগল হোক, সে একটা সুপার পাওয়ার, ওয়ার্ল্ড লিডার, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট যায় না। এনিওয়ে, সে দেশের টাকা খরচ করে, তার একটা ধারণা ছিল, ডাস্টবিন শফিকের ধারণা ছিল, ইউনুসের ধারণা ছিল যে নোবেল লরিয়েট ইউনুস আসছেন, হুমড়ি খেয়ে পড়ে যাবে। যেই কথাটা ও শপথ নেয়ার পরে ইউনুস বলেছিল যে পৃথিবী এখন আমাদের কাছে আসবে, আমরা কারো কাছে যাব না। দেখছেন কি উল্টোটা, পৃথিবী কাছে আসা তো দূরের কথা, দূর দূর করতেছে, দূর দূর, সর। এই কে আসছে? ইউনুস। কে আসছে? ইউনুস। মানে ইউনুস এমন একটা জিনিস হয়েছে, ইউনুস আমাদের নবীর নাম। যারা ইসলাম ধর্মে বিশ্বাস, ইসলাম ধর্মাবলম্বী, আমরা জানি ইউনুস একটা আমাদের কাছে একটা পবিত্র নাম, নবীর নাম। এই মির্জাফর আলী খা যেমন একটা পবিত্র ভালো নাম ছিল, কিন্তু ওই মির্জাফর আলী খার বাংলা নবাব, বিহারের, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার সাথে যখন মুনাফিকি বেইমানি করছে, এরপরের থেকে মির্জাফর একটা গালি হয়ে গেছে। মানুষ গালি দেয়, এই মির্জাফরের বাচ্চা, এটা গালি। এখন সারা বিশ্বে ইউনুস একটা গালি। খুবই দুঃখজনক হলেও সত্যি, একজন নবীর নামকে একটা গালিতে সে পরিণত করছে ইউনুস। এইটার বিচার একদিন পৃথিবীতে হবে, বাংলার মানুষ বাংলাতেই করবে। সে বলছে পৃথিবী আমাদের কাছে আসবে, আমরা কারো কাছে যাব না। পৃথিবী বললাম তো, তার কাছে আসা দূরের কথা। এই ইউনুস তাকে সর। এইখানে আমার এক ছোট ভাই, এই কয়দিন আগে বসছি, লাইট অফ হয়ে গেছে না একটা স্টুডিওতে, কি একটা ঝামেলা হয়েছে কারেন্টের। তো জয়দেবপুরের একটা ছেলে, তার নাম বলতেছি না, সে মিউজিক করে ইয়ে করে, স্টুডেন্ট, এই দেশে আসে। সে অন্ধকারের মধ্যে হঠাৎ বলতেছে, আচ্ছা বলেন তো এখানে ইউনুসকে? আমি বললাম এর মানে কি? কয় ভাই নিশ্চয়ই এখানে কোনো ইউনুস আছে, আদারওয়াইজ এটা তো হওয়ার কথা না। মানে আমি বললাম তোমার তো ভালো হিউমার, সেন্স অফ হিউমার। কয় ভাই ইউনুস তো গালি, তো আমরা তো গালি, এখন গালি না দিয়ে, আগে যেটা বলতাম না অন্য শব্দ ইউজ করতাম, এগুলো না করে এখন গালির পরিবর্তে আমরা ইউনুস শব্দটা ইউজ করি। চিন্তা করেন, এই মির্জাফরের মতো, আমাদের মির্জাফর তো নবীর নাম, ইউনুস আমাদের একজন নবী, ইউনুস নবী। এই ইউনুস, সুদকরি ইউনুস, আমাদের নবীর নামকে লজ্জা লাগছে একজন মুসলমান হিসাবে, মানুষ হিসাবে, একটা পবিত্র নাম, একজন প্রফেটের নামকে সে গালি নাম হিসাবে পরিণত করছে। তার কাছে পৃথিবী, তার দূর দূর সরা পৃথিবীর সব দেশে, এই কে আসছে, ইউনুস আসতেছে, এরে ফোন ধরবি না, এরে এই পর্যায়ে চলে গেছে যে কোনো দেশের। এখনো যদি সেইটা না বুঝে ইউনুস, কিছুদিন পরে তো, এখন তো যেই দেশে যাচ্ছে বাঙালিরা ডিম মারছে, ডিম থেরাপি দিচ্ছে, ধাওয়া করছে, টেরোরিস্ট বলতেছে, এই বলতেছে। আর 2-1 মাস পরে ওই যেই দেশে যাবে ওই দেশের রাষ্ট্রপ্রধান ইয়ে করবে, ওই জুতা মারবে না। ওই তো বললাম যে এখন এমন সিচুয়েশন যে আমরা বাংলাদেশি বলে আমরা পিঠা খাই কিনা, এটাও তো আরেকটা সন্দেহ জায়গা। আচ্ছা, একটা মূর্খ একজন কমেন্ট করছে, আমি খালি বড় কমেন্ট, খালি চোখে এক নজর পড়ছি। সে বলতেছে আপনি রবীন্দ্রনাথের কথা বললেন দালাল, আপনি নজরুলের কথা বললেন না। এই মূর্খের বাচ্চা, রবীন্দ্রনাথের কথা কিসের জন্য বলা হয়েছে? নাইটহুড উপাধি, নোবেল পুরস্কার, এসবের ক্ষেত্রে টাইনা আনা হয়েছে যে বাঙালি কারা পাইছে। নজরুল ইসলাম কি পাইছিল?
কিসের মধ্যে কি দুঃখ আসে দালালের বাচ্চা? নজরুল ইসলাম উনি যদি ব্রিটিশ বিদ্রোহী কবি, না এখন বলি নজরুল ইসলামের নামে এক্স্যাক্টলি তুমি যেটা বলছো, এখানে প্রসঙ্গ ছিল নোবেল পুরস্কার, যে বাঙালি 3 জন পাইছেন, এশিয়ার মধ্যে এটা গর্বিত। এশিয়া, ইন্ডিয়া, আমরা মহাভারত, আমরাও তো 47-এর আগে ইন্ডিয়া যদি আমরা ধরি, এর মধ্যে এই পুরো ইন্ডিয়া যদি ধরি 3 জন বাঙালি, কয়জন পাঞ্জাবি, কয়জন শ্রীলঙ্কান, কয়জন পাকিস্তানি পাইছে দেখেন, 3 জন বাঙালি। ইউনিসেফটা যদিও এখন দুঃখজনক। কবিগুরু সাহিত্যে, অর্থনীতিতে অমর্ত্য সেন, উনিও বাংলাদেশের মানুষ, বাঙালি। আর ইউনিসেফটা আমি বাদ দিলাম, যদিও প্রাউড ফিল করতাম। এই কারণে আমি এই যে নজরুল ইসলামের নাম আসে না। এখন আমি নজরুলের নাম বলাতে বলি, সাহিত্যে নজরুল ইসলামের মতো মানুষ, উনি যদি ব্রিটিশ বিরোধী, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো, উনি প্রথম থেকেই, রবীন্দ্রনাথ কবিগুরুকে বলা হয় দালাল, উনি নাইটহুড নেন নাই। যদি দালাল হইতেন, নাইটহুড নিতেন, তাইলে আজকে আমাদেরকে রবীন্দ্রনাথের আগে ফজলে আবেদের মতো স্যার ডাকতে হইতো, যে স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। উনি প্রতিবাদ করছেন, এখানে পরিষ্কার উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে। আন্দোলন, যুদ্ধটা হচ্ছে কেউ সমর যুদ্ধ করে, সরাসরি যুদ্ধ করে, কেউ লিখে যুদ্ধ করে, কেউ কথা দিয়ে করে, কেউ গান দিয়ে করে। একজন কণ্ঠশিল্পী, জয় বাংলা, বাংলার জয়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, সে মুক্তিযোদ্ধা, সে কণ্ঠ দিয়ে। কেউ লিখে, কেউ সুর করে, কণ্ঠযোদ্ধা, সুর যোদ্ধা, সরাসরি যোদ্ধা। এই 71 ইয়ার কথা বলতেছি। তো নজরুল ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে উনি সৈনিক ছিলেন, সিপাহী ছিলেন। উনি এই কারণেই ব্রিটিশরা এটা বলতে মানে এখনো কনফিউশন আছে। উনি মাত্র কত 26 না 28 বছর বয়স সময় পাইছিলেন লেখালেখি, তারপরে ওনাকে বুবা বানিয়ে দেয় এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য। আর নজরুল যেটা করেছেন, নজরুলের দুর্গমগিরি, আর কিছু লাগে না। কারার ওইটা দিয়ে উনি নোবেল পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু উনি তো নোবেল পাবে না, কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিল সরাসরি। এই কারণে এইটা রবীন্দ্রনাথ অকপটে। রবীন্দ্রনাথ আর নজরুলের যে সম্পর্ক ছিল, এই মূর্খ বাঙালিরা বুঝবে না। রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় নজরুলের সবচেয়ে প্রিয়। উনি তো কবিগুরু ছাড়া কবিগুরু ডাকতেন। তাদের একটা ফানও আছে। রবীন্দ্রনাথ লিখছিলেন যে, কবি নজরুল, করিয়াছ তুমি মস্ত বড় ভুল, দাড়ি না রাখিয়াছ লম্বা চুল। এইভাবে একটা তারা ফান করতেন দুইজনে, দাদা নাতির মতো একটা ছিল, ঠাকুরদার মতো। তো নজরুল রবীন্দ্রনাথ লিখেছিলেন, কবি নজরুল তুমি করিয়াছ মস্ত বড় ভুল, দাড়ি না তুমি রাখিয়াছ লম্বা চুল। নজরুল ইসলামের দাড়ি ছিল না, লম্বা চুল। আর রবীন্দ্রনাথের লম্বা চুল, লম্বা দাড়ি। আর এইটার প্রতি উত্তরে নজরুল ইসলাম লিখেছেন, হে কবিগুরু, কথাটা এরকম ছিল, যদি পূর্ব দিকে উদিত না হইত রবি, তাহলে আমি হইতাম এই কিসের জন্য বিশ্বকবি। মানে দুইজনের মধ্যে এই ধরনের একটা ছিল। তো নজরুল ইসলাম নোবেল পাওয়ার যোগ্যতা না, অনেক উপরে পাওয়ার যোগ্য, উনি পাইতেন, ডিজার্ভ করেন, কিন্তু উনাকে দেয়া হয়নি, দেয়া হবেও না, জাস্ট বিকজ উনি সরাসরি ব্রিটিশ বিরোধী মানে যোদ্ধা ছিলেন। উনি যুদ্ধ করছেন, সমর যুদ্ধ, যে অস্ত্র নিয়ে যুদ্ধ করছেন, উনি সিপাহী ছিলেন। এই কারণেই এই যে তাহলে দেখো মূর্খতার লেভেল কিরকম, যে কবিগুরু আর কাজী নজরুল ইসলাম মানে এরা কোনো নাই, সমস্যা নাই, এদের মধ্যে কোনো ফাইট নাই, কোনো দালালি নাই, কিছু নাই। দালালি করে জনগণ, শত্রু বানায় জনগণ। তো থাকে না, যে একটা কথা আছে না, কিছু কি বলবো, এগুলা ওই যে নর্দমার কিট, যে মানুষরূপী দেখে এরা তো মানুষের মতো দেখতে, এরা তো আসলে মানুষ না। এইগুলা থাকবে, এইগুলা। আর বাঙালির একটা পিছনে একটা আছে, দরকার আছে। যে একটা কথা হইল কি, গদা যদি ঠিক হয়, লাঠি ঠিক রাখলে বাঙালিরে একটা আওয়াজে বাঙালিদেরকে একত্রিত করে ফেলতে পারে, যেমন 7ই মার্চের। আর হচ্ছে ডান্ডা, বাদাম। এই যে ইউনুস যেখানে যাচ্ছে, সিলেটে একটা শব্দ হচ্ছে কি, বাদাম মানে ওই বাদাম না, সিলেটে ধুলাই দেয়া, গণধুলাইকে বলে বাদাম। যেমন সিলেটে এই শব্দটা বৃহত্তর সিলেটে, আসামে, করিমগঞ্জ, গৌহাটি, শিলং টিলং, ওই সিলেটি শব্দই। আপনি গৌহাটি, শিলংয়ে যান, সিলেটির থেকে পিওর সিলেটি ওরা বলে। কারণ আমরা তো শুদ্ধ বাংলার সাথে ইংলিশের সাথে মিক্সড হয়ে হয়ে গেছি। যেমন একটা শব্দ আছে সিলেটি, ফাউরিলিসি। এখন
বাংলাদেশের সিলেটিরা ফাউরিলিসি শব্দটা ইউজ করে না, এটা পিওর সিলেটি। এন্ড নন সিলেটি অনেকে এটা বুঝবেন না ফাউরিলিসি মানে কি, ভুলে গেছি। কিন্তু সিলেটের ওই সিলেটি অ্যাকসেন্টে ফাউরিলিসি না কইয়া কব ভুলি গেছি। ভুলে গেছি কে বলে ভুলি গেছি, ফাউরিলিসি বলবে না, ভুলি গেছি। কিন্তু এটা সিলেটি না, এটা শুদ্ধ বাংলা, প্রমিত বাংলা। বাট ওই অ্যাকসেন্টে, ওই উচ্চারণে বলতেছে ভুলি গেছি। সিলেটি শব্দ হচ্ছে ফাউরিলিসি। আপনি গৌহাটি যান, আপনি আসাম যান, মিজোরাম যান, শিলং যান, দেখবেন ওরা বলতেছে ফাউরিলিসি। আমি নিজে তো শিলং গেছি, গেছি, আমাদেরকে নিয়ে ওরা হাসাহাসি করে, কিতা বা তোমরা এটা কিতা সাফারক করি মাত্র। আমি ক্যালকাটা গেছি, বিশ্বভারতীর সেকেন্ড টাইম উনি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন বিভাস চক্রবর্তী। উনি সিলেটের মানুষ, উনি কলকাতায় বিশ্বভারতীর 2 বার প্রেসিডেন্ট। উনি ক্যালকাটার মানুষ অন্য মানুষের সাথে কিন্তু করতেন, শুদ্ধ বাংলায় কথা বলতেন। আমি নিজে ক্যালকাটায় গিয়ে দেখা করতে গেছি। আমি দাদা নমস্কার, আছেন কেমন বলছিলাম, আমারে ধমক দিয়ে বলে, এই মিয়া তুমি সিলেটি মানুষ না, সিলেটর মানুষ না? বললাম জি। তুমি সাফারক করো আমার লোকে মাত্র কেন? মানে সাফারক কর মানে শুদ্ধ ভাষায় আমার সাথে কথা বলছো কেন? তুমি সিলেটি ফাউরিলিসনি? উনি আমারে বলছিলেন যে না, ফাউরিলিসি না। তো এইগুলা হয় কি, সময়ের সাথে এই যে মানচিত্র, রাজনৈতিক কারণে দেশ ভাগ হয়ে যায়, নতুন হয়, বর্ডার হয়, হয়, নানান কারণে ভাষার পরিবর্তন হয়, চেঞ্জ হয়, মিক্সড হয়। তো কি কারণে এটা বলছি না, এটাও জানি না। তো এইটা না, মানুষ এইগুলা থাকবে। বাংলাদেশের যেটা আমাদের যে অগ্রযাত্রা ছিল, বাংলাদেশ কিন্তু দুর্নীতিবাদ ছিল, টাকা পাচার হইছে, সব হইছে, গুম আমি সবই স্বীকার করতেছি, হইছে। কিন্তু বাংলাদেশ একটা, আমরা অনুন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে চলে গেছিলাম। এই পাকিস্তান দেখেন, আমরা 2 পাকিস্তান যখন যুদ্ধ করে আমরা স্বাধীন হলাম, পাকিস্তানি রুপি কিন্তু উপরে ছিল, ইন্ডিয়ায় রুপি, পাকিস্তানেও রুপি। তারা কিন্তু মুদ্রার নাম চেঞ্জ করে নাই 47-এর পরে। আমরা যখন 71-এ আলাদা আমরা বাংলাদেশ হইলাম, তারা তো পাকিস্তান, পাকিস্তানি রুপি টাকার অনেক উপরে ছিল। এই এখন আবার নিচে টাকার মূল্য কমতেছে। কিছুদিন আগেও 1 টাকায় পাকিস্তানি হয় 3.5 রুপি। মানে কোন জায়গার থেকে কোন জায়গা। তো এইগুলাকে যদি আপনি আমাদের উন্নতি, আমাদের উন্নয়ন যদি এটা না দেখেন, তাহলে তো অন্ধ বলবো। আমাদের দুর্নীতি ছিল, ঘুষ ছিল, নিয়োগ বন্টন, এগুলা তো আমরা দুর্নীতিগ্রস্ত, আমরা রন্ধ্রে রন্ধ্রে টাকা পাচার হয়েছে, সবই সত্য। কারণ অমানুষের দেশ, বেশি অমানুষ, মানুষ রূপী। কিন্তু উন্নয়ন যা হয়েছে এটা স্বীকার করতে হবে। এটা তো দৃশ্যমান, এটা তো লুকানো না। যদি চোখ থাকে এটা তো দেখার কথা, শহরে হোক গ্রামে হোক। আমি আমার প্রফেশনের কারণে বাংলাদেশের প্রত্যন্ত এমন কোন ডিস্ট্রিক্ট নাই যাই নাই, সব গ্রামে যাওয়া হয় নাই, সব থানায়ও যাওয়া হয় নাই, বাট ডিস্ট্রিক্টে গেছি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। ছোট ছোট যে কালভার্ট ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যে সুনামগঞ্জের কথা যদি বলি, একটা ভাটির দেশ, ভাটি অঞ্চল, নেত্রকোনা সুনামগঞ্জ, যেখানে কালভার্টও নাই, ব্রিজ তো, সেতু তো দূরের কথা, ওই ধরনের ইয়েতে কিন্তু পাকা সেতু হইছে। আপনি এখন বান্দরবন থেকে রুমা বাজার, ওইখানে আমরা সাঙ্গু নদী দিয়ে 1.5 ঘন্টা নৌকা দিয়ে আমরা যাইতাম, রুমা বাজার যাইতাম। ওখান থেকে ওই যে ইয়েতে আমরা গেলাম। হ্যাঁ, তো এইখানে এখন থেকে ওই সাঙ্গু নদী দিয়ে নৌকা দিয়ে যাইতে হয় না। বান্দরবন শহর থেকেই রুমাবাজার ব্রিজ, বড় ব্রিজ, অকওয়ার্ড জায়গা, বনে জঙ্গলে পাহাড়ে। যদিও প্রেসিডেন্ট আব্দুল হামিদ একটা কাজ করে ফেলছেন, খারাপ করছেন, কিন্তু এটা উন্নয়ন। উনি উনার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে এলাকাকে দেখানোর জন্য কোন একটা জনসভায় লোকজন করছিল যে হাওরের মাঝখানে তারা নৌকা দিয়ে ঘুরে যাইতে হয়, রাস্তা নাই। উনি বলছিলেন আমি হাওরের মাঝখান দিয়ে রাস্তা করে দেব। এটা পরিবেশের ক্ষতি করছেন। কিশোরগঞ্জে দেখেন 2 পাশে হাওর, উনি রাস্তা করে ফেল, হাওরটাকে নষ্ট করে ফেলছেন। এইটা পরিবেশ, আমি পরিবেশ সংরক্ষণের পক্ষে, পরিবেশ বাতি আমি বিশ্বাস করি। এইটা উনার উন্নয়ন হয়েছে, বাট এইটা হাওরকে মেরে ফেলছেন, একটা হাওরকে মার্ডার করে ফেলছেন। এই রাস্তা ওইভাবে করা যায়, বড় বড় ব্রিজ দিয়ে পানি যেন থাকে, উনি রাস্তা বানাই ফেলছেন। এখন আবার এটা চেঞ্জ করা হচ্ছে, করা হচ্ছে। তো এগুলা তো
উন্নয়ন উন্নতি যেটা ডেভেলপমেন্ট এটা দৃশ্যমান, যেই করুক। আমি ব্রিটিশদের কথা বলি, আমি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা ছিলেন, এটা না হইলে আমরা 47 আমরা স্বাধীন হতে পারতাম না ব্রিটিশ ইন্ডিয়ার থেকে। ব্রিটিশরা একটা জিনিস করে আসছে, এটা সারা জীবন বলবো, যে আমার সেকেন্ড হোম লন্ডন। আমি আমার জীবনের বেশি সময় যে সময় হইছে আমি লন্ডনে কাটাইছি, সিলেটেও না, ঢাকায়ও না, লন্ডন। এই ব্রিটিশরা দুইটা জিনিসে তারা খুব গুরুত্ব দেয়। এই ব্রিটিশ সাম্রাজ্য, তারা কি বলতো যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না। কথাটার মানে কি, যে অস্ট্রেলিয়ায় উঠতেছে, লন্ডনে ডুবতেছে, ও ইয়েতে ওয়েস্ট ইন্ডিজে দুপুর, এইখানে হচ্ছে ভোর। তো এক দেশে ডুবতেছে আরেক দেশে উঠতেছে। এই কারণেই এই যুক্তিতেই তারা বলছিল ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না, সবসময় উদিত থাকে কোনো না কোনো জায়গায়। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ বেশি তারা দখল করেছিল ব্যবসার নামে। তো তারা যেইখানে গেছে, এই দেশকে তারা উন্নতির চরম চূড়ায় নিয়ে গেছে। আমরা যদি আমাদের ভারত, ব্রিটিশ ভারতটা আমরা দেখি, মুঘলদের পরে কলকাতা গিয়ে ঢুকলো একটা নৌকা নিয়ে, ঢুকেই তারা দেশ দখল করে ফেললো, কোম্পানি গঠন করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে দেশ দখল করলো, 200 বছর আমাদেরকে গোলামি করালো। কিন্তু কি করছে এখন পর্যন্ত পুরো ভারত, পাকিস্তান, ইন্ডিয়া সহ, আমি ব্রিটিশ ভারতের কথা বলছি, মেইন ভারত ভাঙার আগে শ্রীলঙ্কা সহ, এত ইউনিভার্সিটি হইতো না, এত রেল লাইন হইতো না, চা বাগান হইতো না, হাইওয়ে হইতো না, রাস্তাঘাট হইতো না, এত ব্রিজ হইতো না। আপনি ভৈরব ব্রিজের কথা বলেন, আপনি কিন ব্রিজের কথা বলেন, গিয়ে দেখবেন শেফিল্ড স্টিল, ব্রিটিশ স্টিল, হার্ডিং ব্রিজ এরা বানাইছে এই ব্রিটিশরা দুইটা জিনিসকে তারা সবচেয়ে গুরুত্ব দিত, শিক্ষা আর যোগাযোগ ব্যবস্থা। আমাদের দেশে 47 পরে ইন্ডিয়া হওয়ার পরে, তারপরে পাকিস্তান হইলো, তারপরে বাংলাদেশ হইলো। পাকিস্তানের সময় থেকে 47 থেকে 71 পর্যন্ত পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান ডেভেলপ করছে। তারা ইসলামাবাদ বানাই, নতুন সিটি বানাইছে, এই করছে পাকিস্তানের আমাদের টাকা নিয়ে। আমাদের পাট আমরা কিনি দামে, তারা কিনে সস্তায়। আমাদের পণ্য আমরা কিনি, পাকিস্তান যায় ওখান থেকে আসে, আমরা কিনি বেশি দাম দিয়ে, তারা কিনে কম দাম দিয়ে। তারপরে ব্যাংকের ট্যাঙ্কের স্টেট ন্যাশনাল হচ্ছে যে বঙ্গবন্ধুর যে কি ছিল, যে ইস্ট পাকিস্তানের টাকা ইস্ট পাকিস্তানে থাকবে, সেন্ট্রাল ব্যাংক যেটা, ওয়েস্ট পাকিস্তানের টাকা ওয়েস্ট পাকিস্তানে থাকবে। তারা কিন্তু ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান তাদের ওখানে সব এগুলা করছে। 47 থেকে 71 পর্যন্ত বাংলাদেশের যদি ইস্ট পাকিস্তান, 47 থেকে 70 পর্যন্ত, তারপরে বাংলাদেশ হইল, এখন ইস্ট পাকিস্তান ধরেন, কি ডেভেলপমেন্ট হয়েছে? ব্রিটিশরা যা করে গেছিল ওইটাই, এরপরে আর কিচ্ছু হয় নাই। 71 এর পরে 2024 পর্যন্ত যেটুকু হয়েছে, গত 300 বছরে ওইটুকু হয় নাই। এইটা 15 বছরে এরশাদের সময়, এরশাদ 9 বছর লংগেস্ট প্রেসিডেন্ট, স্বৈরাচারী এরশাদ জোর করে দখল করে। এরশাদের সময় অনেক রাস্তাঘাট হইছে, ব্রিজ হইছে, হইছে। ফাইনাল ইয়েটা হইছে গত 15 বছরে, 24-এর আগ পর্যন্ত হইছে। আর ব্রিটিশ যে 200 বছর ছিল, যদি না থাকতো, আমরা এখনো ওই যে জঙ্গল থাকতো। ইন্ডিয়ার অনেক স্টেটে এখনো ওই যে রাস্তাঘাটে করে হাগুমুতু করে, ওদের টয়লেট সমস্যা, ওদের স্যানিটারি সিস্টেম এখনো ঠিক হইতে পারে না। অনেক স্টেটে এখনো জঙ্গলি রয়েছে। যদি ব্রিটিশ না যাইতো, আমরাও হয়তো পুরো ভারতটা ভাগও হইতো না, কিন্তু জঙ্গলি থাকতাম। ব্রিটিশরা রাস্তা বানাইছে, ব্রিটিশরা চাষ করছে। আমরা কি চা চিনতাম? আমরা চাষ করছি। ম্যাক্সিমাম মুঘলরা কি করছে? মুঘলরা বাইজি না চাইছে। মুঘলরা যখন ছিল, ওরা বাইজি, মুজারা, ঘেটুপুত্র আর নাচ গান করছে মুঘলরা। তারা ডেভেলপমেন্টে নাই, শিক্ষাতে নাই, কোনো কিছুতে নাই। প্রেম করছে, বিয়ে করছে এক একজনে একটার পর একটা। ব্রিটিশরা গিয়ে ইউনিভার্সিটি গুলো, বললাম না, তার যোগাযোগ ব্যবস্থা আর শিক্ষাতে তারা দেয়। হ্যাঁ, এই দুটাকে গুরুত্ব দেয়। এই ব্রিটিশ হংকং ছাড়ছে 95-এ। হংকংকে আজকে দেখেন, এখন চায়নার মতো দেশ হংকং রে কয়, ছেড়ে দিছে তো ব্রিটিশ, কয় হংকং চায়না। ফুটবল টিম, ক্রিকেট টিমে দেখবেন, এই যে কয়দিন আগে আমরা বাংলাদেশ খেললাম, তো আগে শুধু হংকং বলা হইতো, এখন বলা হয় হংকং চায়না। চায়নার কাছে দিয়ে দিছে।
ব্রিটিশ ছেড়ে আসছে। সিঙ্গাপুর দেখেন, কাতার ছাড়ছে 82-তে, দুবাই, কাতার না দুবাই, এগুলা। তো ব্রিটিশ যে দেশে যত বেশি দিন ছিল তত বেশি ডেভেলপড হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ব্রিটিশ যদি এখনো থাকতো, ওদের গোলামি যদি করতাম, আমরাও কিন্তু সিঙ্গাপুর হংকংয়ের, ওরা মুখে বলতো না যে সিঙ্গাপুর হয়ে যাচ্ছি, আমেরিকা হয়ে যাচ্ছি, ওরা বানাইতো। ওরা সব সময় ডেভেলপমেন্টে বিশ্বাস করে, শিক্ষাতে বিশ্বাস করে, যোগাযোগ ব্যবস্থাকে ইয়ে করে। এত রাস্তাঘাট আমাদের হইতো না, চা বাগান হইতো না, রেল লাইন হইতো না, এত ইউনিভার্সিটি হইতো না। যদি মুঘলদের আমল আর ব্রিটিশের আমল যদি ইয়ে করেন, আমাদেরকে পর্তুগিজরাও কিন্তু শাসন করছে, আমাদেরকে টার্কি, এমন কোন জাত নাই এই জন্য বলা হয় শঙ্কর জাতি, সবাই আমাদেরকে করছে। কিন্তু ব্রিটিশ যে ডেভেলপমেন্ট করছে এইটুকু ভাঙ্গাই এখনো আমরা খাচ্ছি। এখন ব্রিটিশ যেই স্থাপনাগুলো করে আসছে, যেই ব্রিজগুলো করে আসছে, এখনো রয়েছে। তারা পরিকল্পনা করে 1000 অ্যাডভান্স ব্রিটিশরা, এইটুকু বাকি হচ্ছে তারা চোর, ব্যবসার নামে চুরি করে ব্রিটিশরা। তারা হচ্ছে কি যেন ওই ইয়েরে কি বেনিয়া, ব্রিটিশ এই যে ব্যবসায় ইয়ে করে, যেটা বেনিয়ানা একটা শব্দ আছে, ইয়ে করে ওইটা। বাট তাদের ভালো দিক হচ্ছে এইটুকু আমি বললাম যে শেখ হাসিনার সময় গত 15 বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে এটা দৃশ্যমান। এটা যদি কেউ বলে যে ঢাকা শহর, কিন্তু আগের ঢাকা শহর নাই। এই যে মেট্রো রেল, এই যে ফ্লাইওভার, রাতে, বিশেষ করে রাতের দৃশ্য উপরের থেকে দেখলে ঢাকা সিটি মনে হয় না, মনে হয় ইউরোপের, ইস্টার্ন ইউরোপের অনেক দেশে এইরকম ফ্লাইওভার নাই। তো এইগুলা তো মানে মিথ্যা না, এগুলো তো সত্য, সত্যরে সত্য মানতে হবে, খারাপ যেটা খারাপ বলতে হবে। এখানে কোনো ওই যে নিরপেক্ষতার কোনো জায়গা নেই। নিরপেক্ষ মানে হচ্ছে সুবিধাবাদী। ইলেকশন কি হচ্ছে? ইলেকশন কিসের ইলেকশন হবে? এই যে একটার পরে একটা ইউনুস অঘটন ঘটাবে, সে আরো থাকতে চাইবে। সে তো আসছিলই, সে কি বলছিল বাচ্চাদের মতো যে আমার সাথে যদি, আমি আগের থেকে বলে দিন আমার সাথে যদি এটা করে আমি কিন্তু থাকবো না, আমি চলে যাব। সে কি কইছিল? সে কইছিল আমারে ডাকছেন, আমি আসছি, আমার কথা শুনতে হবে, আমার কথা না শুনলে আমি কিন্তু চলে যাব। ওই বাচ্চাদের আমার আর বলবো না। আরেকটা ইয়ে শুনেন, গ্রামে মারামারি হয়, যে মায়ের বেশি খায় সে কয় কি, মার আরেকটা মেরে দে, আরেকটা মাইরা দেখ। তখন যে মারতেছে সে আরে দেখ শালা, হয়তো আর মারতো না, আরেকটা মারে। ইউনুস এইগুলা করতেছে। মাঝখানে বললো আপনারা আমার কথা শুনতেছেন না, আমি কিন্তু চলে যাব। তারপরে সংস্কার যদি চান, রিসেট বাটমে ইয়ে চাপ দিতে হবে, মানে সে 71 মুছে ফেলবে এখন থেকে নতুন ইয়ে। হ্যাঁ, এখনো তাই। তারপরে আমাদের ফ্ল্যাগ চেঞ্জের ইয়েতে আওয়াজ দিছিল, পতাকা চেঞ্জ করবে, দেখছে মানুষ পিষে ফেলবে। তারপরে জাতীয় সঙ্গীত দেখছে পিষে ফেলবে, এগুলো আর এখন আর তুলে না। তারপরে সংবিধান দেখছে পিষে হবে না, তখন ওই জুলাই সনদ যেটা করছে ওইটা। এখনো সে বিভিন্ন ভাবে চাচ্ছে যে সংস্কারের নামে, যে সংস্কারটা কি, কিন্তু সংস্কার তো তার দায়িত্ব না, সংস্কার নির্বাচিত সরকারের দায়িত্ব। সে তো ইলেকশন দেবে, নিরপেক্ষ ইলেকশন। সে কোনো বাংলাদেশের মানুষই না, নাগরিকই না। সে বাংলাদেশের একজন বঙ্গশত্রু, যেটা আমি বলি, সে সুদকুর বঙ্গশত্রু। সে বাংলাদেশের কোনোদিন ভালো চায় না, 71-এ তার কোনো ভূমিকা নাই। এই যে কোটি কোটি টাকা ইসরায়েলকে দেয়, আমেরিকা দেয়, হিলারি ক্লিন্টনকে দেয়, বাংলাদেশের কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে, বাংলাদেশের কোনো উন্নয়নে তার 1 টাকা নাই। সে তার গ্রামীণ প্রতিষ্ঠান, সে এই যে এইবার উপদেষ্টা হওয়ার পরে তার কাজ সে করছে। সে তার সব কেস খারিজ করে নিচ্ছে। 666 কোটি টাকা কর বাংলাদেশের, এটা মাফ করে নিছে। 2030 পর্যন্ত 29 পর্যন্ত তার কর দিতে হবে না। 66 মাফ করছে, আবার 30-29 পর্যন্ত কর দিতে হবে না। তারপরে করছে কি, গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিছে। ইয়েতে রোমে গিয়ে, খাদ্য সম্মেলনে গিয়ে রোম থেকে শ্রমশক্তি রপ্তানি, মানে সে এখন আদম পাচার করবে, তার গ্রামীণ থেকে যাবে। এইটাই সনদ চটি, এই যে জুলাই সনদে স্বাক্ষরের দিন কি বলছে যে এখন অনেক দেশে তরুণের অভাব, আমার কাছে অনেক দেশ তরুণ চাচ্ছে, আমি তরুণ পাঠাবো। মানে আদম পাচার করবে, সে আদম ব্যবসায় নামবে। আগেও ছিল যে আদম আবার নতুন করে শুরু করবে, যেহেতু সে দখলে আছে, প্রধান উপদেষ্টা। সে বলতেছে তরুণ চাচ্ছে আমার কাছে, তরুণ দেব।
এটা 2025-এ, এখন চিন্তা করেন 25-এ যখন এটা যাচ্ছে, 26-এ কি হবে, 27-এ কি হবে? সে শ্রমিক বানাই রাখতে চাইতেছে, অশিক্ষিত বানাই রাখতে চাইতেছে, অন্ধ বানাই রাখতে চাইতেছে। সে এই যে তার অনুমোদন নিছে ইউনিভার্সিটির কেস খারিজ, 666 কোটি টাকা মাফ, 29 পর্যন্ত কর দিতে হবে না, তার সাথে হচ্ছে এককভাবে সে এখন ওই যে শ্রমশক্তি রপ্তানি করবে, আদম পাচার করবে। এই ব্যবসাটাও সে নিয়ে নিছে। এখন দেখেন সে কোন লেভেলের ব্যবসায়ী। সে বাংলাদেশের জন্য না, বাংলাদেশকে খাওয়ার জন্য। এখন সেন্ট মার্টিনসে যাইতে আপনার ভিসা লাগবে। সে প্রত্যেকটা পোর্ট, মহেশখালী, চিটাগং, তারপরে এই সেই সবগুলা, কক্সবাজার ট্রেন স্টেশন পর্যন্ত দিয়ে দিচ্ছে। এই যে ঢাকা বিমানবন্দর তো সাইন হওয়ার কথা, থার্ড টার্মিনাল, এটাও তো শেখ হাসিনার। কি অসাধারণ একটা বিল্ডিং, স্থাপত্য, যে ডিজাইন। জাপানের মতো আনকন্ডিশনাল আমাদের অকৃত্রিম বন্ধু বলা হয় জাপানকে। জাপান ঋণ দেয়, ঋণ মাফ করে দেয়, ঋণ নেয় না। জাপান এটা আজীবন থাকবে, একটা অন্য একটা ইতিহাস আছে জাপানের সাথে। যে গভর্নমেন্ট আসুক জাপান করে, আওয়ামী লীগ বিএনপি দেখে না, জাতীয় পার্টি দেখে না। এই জাপান প্রথমবারের মতো থার্ড টার্মিনালের, এটা আগে ছিল, তারা দায়িত্ব নেবে। তারা করছে কি, বলছে না এই সরকারের আন্ডারে নেব না, যেটা আইএমএফ বলছে যে নির্বাচিত সরকার ছাড়া আমরা ঋণের অলরেডি ঋণ তো স্যাংশন করা, প্রতি বছর এত অ্যামাউন্ট, এত করে দেয় এভরি ইয়ার। ধরেন 5 বছরের জন্য হয়েছে, 10 বছরের জন্য হয়েছে, প্রত্যেক বছর ভাগ করে প্রতি বছর দেয়। এই বছরের বলছে নির্বাচিত ছাড়া দেব না। তিস্তা প্রকল্পে চায়না বলছে না, এই গভর্নমেন্টের আমরা তিস্তা প্রকল্প সাইন করব না। জাপানের মতো দেশ বলছে আমরা করব না। আইএমএফ তো কি হইতেছে, এটা দেশের খুব ডেভেলপমেন্ট হচ্ছে না, পৃথিবী চলে আসতেছে। কেন তোমার তো বলছে, আসিফ নজরুল বলছে যা উন্নয়ন হয়েছে সবই সরকারের আমল হয়েছে, শফিকও বলছে। না সে আসিফ নজরুল সাহেব গত 50 বছরে নাকি যে উন্নয়ন হয় নাই বাংলাদেশের, সেইটা করে 500 বছরে, 50 না 500 বছর। কত বড় বাটপার। আচ্ছা যাই হোক, সবার কাছে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রফেসর সাহেব আরেকদিন আসবেন আমাদের মাঝে, অসুবিধা নাই। না এগুলা কি হলো, সবাই শুনলো। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। নাথিং পার্সোনাল, এটা ব্যক্তিগত কিচ্ছু না। আমরা চাই বাংলাদেশ ভালো থাকুক, আমরা ভালো থাকি। আমরা যদি ভালো থাকি বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশের মানুষ ভালো থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।